বিএনপি একটা ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, ওই যে আপনি বলছেন প্রেমের ক্ষেত্রে আর ভোটার রাজনীতিতে কোনো হালাল আর হারাম নাই, ওই ক্ষেত্রে যদি বলি তো সেক্ষেত্রে বিএনপি চমৎকার একটা কাজ করছে। সেই কাজটা হলো এই একটু, অর্থাৎ একটা কথা আমি বলতে চাচ্ছি, জামাত ব্যর্থ হয়েছে চরমোনাইকে ধইরা রাখতে, আর বিএনপি সফল হয়েছে চরমোনাইকে নিয়ে আসতে। চরমোনাই এই নির্বাচনে বিশাল একটা পার্টিকলস ছিল উইনের জন্য, কারণ চরমোনাই যদি জামাতের সাথে আসনে থাকতো কোনো অবস্থাতে রেজাল্টটা এরকম হইতো না। কেন হইতো না? কারণ জামাতের 50 জন প্রার্থী পক্ষে লেস দেন 5,000 ভোটের ব্যবধানে, এবং যদি চরমোনাই ওখানে থাকতো তাইলে এই ভোট আসনগুলো জামাতের পক্ষে যাইতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, চরমোনাই বলছিল 143টা আসনে তারা আগায় না, কিন্তু চরমোনাইর পীর নিজেও পায় নাই। আচ্ছা, এই নির্বাচনে তাইলে আমি একটা কথা বলবো, আরো পার্টি হয়েছে চরমোনাইর, বেঈমান এবং জামাত ইসলামী, আর জিতটি হয়েছে বিএনপি। কারণ আমার ধারণা এই চরমোনাই ছিল ট্রাম্প কার্ড এই নির্বাচনের জন্য। জামাত ব্যর্থ হয়েছে তাদেরকে ধরে রাখতে, বিএনপি সফল হয়েছে এই বেঈমান মির্জাফরকে পকেটে ঢুকাইতে। এটাকে আপনি এইভাবে দেখেন কিনা ডক্টর মজিদ? আমি সেটা আপনাকে বললাম, যে যার মতো খেলবে। আপনি রাজনীতি করতে আসছেন, আপনি ইলেকশনের সামনে যাচ্ছেন, বিএনপি চেষ্টা করবেই এই 11 দল জোটকে ভাঙতে। এটাই আপনি হলে তাই করতেন, সত্যি কথা তাই করতেন, এবং ওরা সাকসেসফুলি করছে। হ্যাঁ, আপনার জামাত ইসলাম করতে পারেনি সাকসেসফুলি। হ্যাঁ, ওকে, অর্থাৎ এই না যে জামাত ইসলাম খারাপ করছে। আমি আপনাকে যে কথা বলতে চেষ্টা করতেছি, না না না, আমি এটা বলছি না মুজিব ভাই, আমি আপনার সাথে একমত, জামাত খারাপ করে না। আগে ভাই জামাত ম্যাক্সিমাম ভোট পাইছে স্বাধীনতার পরে, গত 54 বছরে তারা ভোট পাইছে 3টা, 5টা, 10টা, 15টা। এইবার তারা 70-80টা আসন পায়ে গেছে। চেয়ে ভালো কি হবে? আমার এই কথাটা আসন ছাড়া আমি পার্সেন্টেজ দেখতেছি। আপনি না ভাই, আরো একটা কথা শুনেন, আপনার লগে একমত, আপনি যেটা বলবেন। আমি একটা দেখাই, একটা লোক তাকে আমি বাংলাদেশের চরম মুনাফেক, অশিক্ষিত একটা কুচ্চা হিসাবে জানি, তার মন্তব্যটা শুনেন। জামাত ইসলাম একা ইলেকশন করে যদি 5টা সিটও পায়, আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় নাই। এই লোকটার কথার কি কোনো ভ্যালু আছে মুজিব ভাই? না, শুধু আমি টাইম ওয়েস্ট করতে চাই না এই লোকের কথায়। সরি। ওকে ওকে, আচ্ছা। এই লোকটা একটা সময় তাকে রেসপেক্ট করতাম আমি, কিন্তু আমি ওই দিন থেকে তাকে রেসপেক্ট করি না যেদিন দেশে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরছে, যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, শেখ মুজিব এবং আওয়ামী লীগের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় নাই। যে লোক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় নাই, যে দেশের বিরুদ্ধে অস্ত্র ধরে, সে গামছা পরুক আর লুঙ্গি পরুক, ডাজন্ট ম্যাটার টু মি। ওকে, আপনার সাথে পুরোপুরি একমত। ডক্টর মাসুদ, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই লোককে যে বললেন যে সে ঠিক বলে নাই, এই একটা কথা সে ঠিক বলছে যে সে রাজনীতি শিখে নাই। সে রাজনীতি সে যে বলছে যে আমি রাজনীতি শিখি নাই, দ্যাটস কারেক্ট। হি ডাজন্ট নো পলিটিক্স। সে তেল মারা জানে। সে আজকে হাসিনার বিরুদ্ধে কথা বলে, কারে গলায় গামছা দিয়ে নিয়ে আসবে, পরের দিন বলে আমার বোন। কিসের বোন? তোর জীবনে ভাই মানে নাই, তুই কিসের বোন বলিস? তোকে জীবনে ভাই মানে নাই, তুই বোন বলিস কেন? বোনের কাছে যাইতে চাও, নিতে পারলে তোদেরকে চলে যেতিস। এ রাজনীতি শিখে নাই, দ্যাট ইজ ট্রু। এ একবার বলছিল গলায় গামছা নিয়ে কই চলে যাবে, ওর ভাইরে যদি কেউ কিছু করতে পারে, করছে? কিছুই করে নাই সে। ও আবার বলছে 5টার বেশি সিট পাইলেও রাজনীতি শিখে নেই। এই একটা জিনিস ও কারেক্ট বলছে। তার বোনকে যখন পাবলিকে খেদাইছে, সে কি নাম ছিল তার বোনকে সেভ করতে? নাথিং। শোনেন ভাই, হি হ্যাড বোন মৃত্যুর মুখে গেছে, গিয়ে তুমি নামো না রাস্তায়। না, হি হ্যাড সাম জিনিয়াসনেস, কিছু জিনিয়াসনেস তার প্রকাশ পেয়েছিল ডিউরিং দি ওয়ার, যুদ্ধের সময় সে এটা ভালো করেছিল। এন্ড হি ইজ নট ইভেন অ্যান অফিসার, হি ইজ আ হাওয়ালদার, লাইক হি ইজ আ নন কমিশন পারসন। আমি তার কন্ট্রিবিউশন রেসপেক্ট করি, আমি এটাকে কোনোভাবে তার ওই সময়কার কন্ট্রিবিউশন আমি ছোট করব না, তার পরবর্তীতে তার রোল আই ডোন্ট সাপোর্ট। না, সে বাংলাদেশের মানে ম্যাক্সিমাম ক্ষতি করেছে। আপনারা কি মতিউর রহমান রেন্টুর বইটা পড়েন নাই? আমি পড়ছি ভাই। মতিউর রহমান আরেকটা কথা মাসুদ ভাই, আপনি একটা কথা আপনার মনে আছে, মুজিব ভাইয়েরও মনে আছে, নীরারও মনে আছে, হাসিনা ধরিয়া লাথি মাইরা বাইর করে দিছে, হাসিনারে রক্ষা করতে আসে নাই। কিন্তু হাসিনার পতনের 3-4 মাস আগে মোহাম্মদপুরের একটা বাড়ি
শত্রু এনিমি প্রপার্টি নিজের নামে লেখায় নিয়ে ওইটা দখলে নিয়ে নিছে, এই কাজটা সে ঠিক মতো করছে ভাই। না, দ্যাট ইজ ট্রু। আর আমি মানে ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে মুজিব ভাইয়ের সাথে আমি কিছু কথা না বললেই নাই বলে বললাম, না হলে পরে আমি একমত যে এই ধরনের লোকের সাথে লোককে নিয়ে আলোচনা করে আপনার the standard of the show goes down. He is not a politician, he is nothing. ওকে, ঠিক আছে ভাই, আমি এটার দিকে যাব না। নিরুনিরা, আপনার কাছে আমি যদি একটু জানতে চাই, মুজিব ভাই এবং মাসুদ ভাইয়ের কথার সাথে আমি দ্বিমত পোষণ করি না। তাদের সিদ্দিকের মতো উচ্ছিষ্টকে নিয়ে কথা বলা মানে আমাদের স্ট্যান্ডার্ডকে নিচে নামানো, কিন্তু এই লোকটা এফেক্টিভ ওয়েতে যেভাবে মাঝে মাঝে কথাবার্তা বলে জাতীয় রাজনীতিতে, এটা কি আমাদের দেশের কালচারালি আমরা এতটা বিলো স্ট্যান্ডার্ড যে ওর মতো একটা লোক মাঝে মাঝে বিশাল একটা স্টেজে গিয়া কথা বলার সুযোগ পায়? এটা কি আমাদের রাজনৈতিক অদূরদর্শিতা, না অশিক্ষিত, বা কালচারাল অযোগ্যতাটা কোন জায়গায়? আহ, জেকব ভাই, এই বিষয়টা আসলে মজিদ ভাই, মাসুদ ভাই যেটা বলছে তাদের কথার উপরে কোনো কথা থাকে না। এটা হয়তোবা আমাদের দেশে এই জন্যই চলে আসছে যে পলিটিক্যাল কোনো ইনস্টিটিউশন আমাদের দেশে নাই। আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ পলিটিক্সে আসি না। ওকে মীরা, আপনাকে আরো একটা কথা জিজ্ঞাসা করব। আপনার কি মনে হয় না গত নির্বাচনে চরমোনাই হতে পারতো বিশাল একটা কিং মেকার? এখনো তারা কিং মেকার, চরমোনাই রে আমি বলবো এখনো কিং মেকার, কিন্তু বিএনপি সফলতার সাথে বেলি ফুলের মালা দিয়া মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম চরমোনাইয়ের গলায় একটা মালা পরাই দিয়া কইছে চলো আজ থেকে তুমি আমাদের হিজড়া। মানে এই হিজড়া যদি জামাতের সাথে থাকতো তাইলে কিন্তু জামাতের রেজাল্টটা অন্যরকম হইতো। আপনি এটা মনে করেন কিনা? জেকব ভাই, যদি ওইটা হিসাব করে আমরা যদি কথা বলতে যাই, এখন যদি আমরা মনে করি বলে সমাধান করতে যাই, সেটার রেজাল্টটা তো আমরা চোখে একটা রেজাল্ট দেখতে পাবো যে আমরা রেজাল্ট তৈরি করে দেখছি, কিন্তু বাস্তব অর্থে এখন মানে মাঠে যেটা হয়েছে, ফিল্ডে যেটা হয়ে গেছে, সেটা এখন রাজনীতির মাঠে তারা ক্যাম্পেইন পলিটিক্সে তারা উঠে আসছে, তারা জিতে গেছে, তাদেরকে বাই করতে পারছে, তারা সেলাবল ছিল বলে তাদেরকে বাই করা গেছে। সুন্দর কথা বলছেন, এর চেয়ে চমৎকার কথা আর হয় না। এখন আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। বিএনপি জিতেছে, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। এখন নির্বাচনে ভুল ত্রুটি ডানে বায়ে সব দিকে হয়েছে। পৃথিবীর কোন দেশেই একটা নির্বাচন 100% অ্যাকিউরেট হয় না, কিছু কিছু ভুল ত্রুটি ডানে বায়ে থাকে। আমিও বলি বিএনপি জিতেছে, কিন্তু এক কথায় শুধু যদি আমাকে বলেন, এবং আলোচনাটা আমি এখানেই শেষ করব, বিএনপি কি আসলে নির্বাচনে জিতেছে না তাদেরকে জিতানো হয়েছে? জেকব ভাই, এই কথা আমাকে প্রশ্ন করলে আমার এক কথায় উত্তর দেব, দর্শক যারা আছেন বা বাংলার জনগণ যারা আছেন এক কথায় বুঝে নিবেন, সেটা হলো দল জিতেছে, বাংলাদেশ হেরেছে। ওকে, এক কথায় শেষ। মেহেরবানি। মুজিব ভাই, বিএনপি নির্বাচনে জিতেছে, এটা বাস্তবতা। এখন এটা নিয়ে আমি আর কোনো আর্গুমেন্টে যেতে চাই না। একজন ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার যদি বলে আমি ভোট দিতে পারি নাই, আমাকে ভোট দিতে গেছি, আমাকে বলা হয়েছে, আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। ওকে, আমি এই বিতর্কে আর যাব না, ভুল ত্রুটি হয়েছে, কিছু হয়েছে, কিন্তু বিএনপি নির্বাচনে জিতেছে। বাট আমার মাইলস্টোন কোয়েশ্চেন, বিএনপি কি ফেয়ার অ্যান্ড স্কোয়ার নির্বাচনে জিতেছে না তাদেরকে জেতানো হয়েছে? আমি বলবো যে আপনি যেভাবে দেখেন না কেন, যদি একদম 100% ধরেন পারফেক্ট হতো, তারপরে আমার কাছে মনে হয় বিএনপি 150 সিটের বেশি পেত। ওকে, 213 150 সিটের উপরে পেত। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এখানে না মুজিব ভাই, আমি বলি বিএনপি 200 সিটই পাইতো। আমি ফেয়ার নির্বাচন হইলে বেগম জিয়ার জনপ্রিয়তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা, ভাই এটার লগে জামাতের জনপ্রিয়তার কম্প্যারিজন হয় না। তারা 200 আসনই পাইতো। কিন্তু এবারের নির্বাচনে আমি যে কথাটা বলছি, পাবলিক অ্যাঙ্গারটা ছিল কোথায়? ভারতের ইনফ্লুয়েন্স ওভার আওয়ামী লীগ এবং হাসিনা। এখন আমি বলতে চাচ্ছি বিএনপি জিতেছে, আমি বলতে চাচ্ছি জিতেছে না জেতানো হয়েছে।
আমি বলবো জিতেছে। এখন তার ভিতরে কোনো জিতানোর কোনো কিছু এলিমেন্ট ছিল কিনা থাকতেই পারে। যেমন ধরেন আপনাকে Okay. একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, আমেরিকার মতো একটা জায়গায় এখনো ট্রাম্প বলতেছে 2020 সনে সে জিতেছিল, তাকে হারানো হয়েছে, তাই না? এবং সেটা কোনোদিন এমন এমন দিন নাই যেদিন এই কথাটা সে বলেন না। তো সুতরাং এই কথাটা চলতে থাকবে, আমরা এটা নিয়ে তর্ক করতে পারি, কথা বুঝছেন? এখন ধরেন আমি ধরে নিই, যেহেতু আমি বললাম যে এখানে বিএনপি দলীয়ভাবে কোন রকম রিগিং করার কোন রকম ইয়ে করার কোনো এভিডেন্স নাই। আপনি বলতে পারেন অ্যাডমিশন থেকে, না ভাই, আছে, এভিডেন্স আছে। না না, আপনি কোন 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 দলীয়। ক্যাম্পেইন মানে কোন সেন্টার দখল করছে বিএনপি? কি করছে? কোন সেন্টার দখল করছে যে জোর করে আর্মস দিয়ে দখল করে? রাঙ্গামাটি 13, পঞ্চগড় 2, পিরোজপুর 1। আমি যদি বলতে থাকি টোটাল 50টার কথা। এগুলোতে কি খুব বেশি এফেক্ট হয়েছে কিনা আপনার পুরো ইলেকশন? অন্যান্য বিএনপি ছাড়া অন্যান্য প্রার্থীদের জামানত সবার বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে দেখেন, আপনাকে চিন্তা করতে হবে যে মেজর কিছুতে যদি ইলেকশনের আমূল পরিবর্তন হয় রিগিং এ, হয়েছে সেটা আলাদা কথা। মুজিব ভাই, হয়েছে। দেখ, আমার জানা মতো আমি দেখি না যে এরকম কোনো ঘটনা। ওকে, আমি আপনাকে লিংক পাঠাবো ভাই। এখন আরো একটা কথা ভাই, আমি যে কথাটা বলছি, আমার আর আপনার আলোচনায় বা জনগণের অ্যাঙ্গারে ভোটের রেজাল্ট পরিবর্তন হবে না। Therefore, ওই আলোচনাটা আমি আর যাব না। কিন্তু আমি যেটা বলবো, প্রশ্নটার উত্তর আমি চাচ্ছি, যদি আপনি বলেন বিএনপি ফেয়ার এন্ড স্কোয়ার জিতেছে না তাদেরকে জেতানো হয়েছে? আমি মনে করি ফেয়ার এন্ড স্কোয়ার জিতেছে। তারা দে প্লেড এ ভেরি স্মার্ট গেম এখানে, ওকে, এবং তাদের পক্ষে অনেকগুলো জিনিস কাজ করছে। তার মধ্যে আমি বলবো যে তারেক রহমানের ওই সময় আসাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তারেক রহমান যদি এটা লন্ডন থেকে করতে চাইতো, সেইভাবে করতে পারতো না। ও আসাটা অত্যন্ত জরুরি ছিল। এবং আসার পরে আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন, তার আসার পরে যে আগে যে অসংলগ্ন কথাগুলো চলতো, পার্টির সিনিয়র লিডারদের কথাবার্তা অনেক পরিবর্তন হয়ে গেছিল। ফোকাস হয়ে গেছিল তারেক রহমান, এবং তারেক রহমানের কথাবার্তা তারেক রহমানের গুলোতে ফোকাস হচ্ছিল। দ্বিতীয়ত হলো ম্যাডামের ওই সময়টা চলে যাওয়া মানুষের মনের মধ্যে একটা বিরাট একটা এফেক্ট করছে এটা। হ্যাঁ, আপনি যেভাবে দেখেন না কেন, কিছু একটা পার্সেন্টেজ লোক আছে যারা বলবে যে এটা ম্যাডামের জন্য এই ভোটটা দিলাম। হ্যাঁ, আমি একমত আপনার সাথে, আমি একমত। এটা আপনি বলতে পারেন যে উমুক আসনে বিএনপির উমুক লোক কি করে মানুষ তাকে ভোট দিল জেনে শুনে। আমি বলবো যে এর মধ্যে অনেকে আছে, ওই যে কে নুরুল কবির নাকি বলছে যে অনেকে নাক ধরে যে বিএনপি ভোট দিচ্ছে, তাই না? তো হয়তো অনেকের অনেক ইয়ে থাকতে পারে। এটা আমরা তো জনগণকে নিয়ে চিন্তা করতে, আমরা পার্টির লিডার পার্টির কর্মী একভাবে চিন্তা করে। মুজিব ভাই, আপনার কথাটাকে যদি আমি একটু সাপোর্ট করি, কথাটা এভাবে, দেশের মেজরিটি মানুষ খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে। মেজরিটি একটা মানুষ খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে। নির্বাচনের আগে এইভাবে বেগম জিয়া চলে গেছে, এটাকে রীতিমতো জনগণের চোখে পানি ঝরাইছে। এবং তারা যদি চিন্তা করে ভোট কেন্দ্রে গিয়া, ওকে বেগম জিয়া নাই, আমরা তার ছেলে কি ভোটটা দেব, এখন এই ইমোশনালি যদি বইলা থাকে মুজিব ভাই, ইটস এ স্ট্রং লজিক। এটাকে ওভারকাম করার মতো কোনো যুক্তি আমার কাছে নাই, এটা সত্যি কথা। আমি বলছি যে সবাই যে তাই করছে তা না। আপনি একটা সেকশনও যদি ধরেন, একটা পার্সেন্টেজ যদি ধরেন, এবং ইলেকশনে সেই পার্সেন্টেজ কিন্তু ম্যাটার করে। জি জি, সেই পার্সেন্টেজ ম্যাটার করে। তো আপনাকে দেখতে হবে যে বিএনপি জিতের পিছনে প্রতিটা ফ্যাক্টর, এখানে যদি 1% এখানে যোগ হয়, আরেক পার্সেন্ট ওখানে যোগ হয়, আরেক পার্সেন্ট ওখানে যোগ হয়, এটা 3% অ্যাড হচ্ছে। আমি যেটা আপনাকে বললাম, জামাত কতগুলি জায়গাতে লস করছে কিভাবে। হ্যাঁ, জামাত ওই কোয়ালিশন তৈরি করতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, জামাত চরমোনায় লস করেছে, এবং ওরা যেভাবে এনসিপি কে এলডিপি কে আনছে এবং অন্যান্য পার্টিকে আনছে, তারা ওইভাবে তাদেরকে সাপোর্ট করতে পারে নাই, কারণ তারা ভগ্নভাবে আসছে, তারা দলীয়ভাবে আসতে পারে নাই। হ্যাঁ, তো এগুলো অনেকগুলো আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, যেটা আমি আপনাকে বারবার বলতেছি, যে জামাত ইজ দ্য ফার্স্ট টাইম জামাতের গায়ের মধ্যে যে গন্ধ ছিল, যে সিল ছিল 53 বছর, সেটাকে তারা ওভারকাম করতে পারছে, তারা যেতে পারছে। এখন জামাত যদি এই ক্যাডার ভিত্তিক পার্টি থেকে যায়, জামাত যদি এখন থেকে পলিটিক্স জনগণের সাথে মিলে না করে, তাহলে জামাত কিন্তু চেয়ে বেশি ভোটে যেতে পারবে না। মুজিব ভাই, আপনি কি আসলেই মনে করেন জামাত ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, নাকি তারা একটা আইডিওলজিক্যাল রাজনীতি করে? আমি তো মনে করি না জামাত ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, এটা বলার কোনো জায়গা নাই। আমি বলি আইডিওলজিটা, ক্যাডার ভিত্তিক রাজনীতি হয় আইডিওলজির উপরে।
এবং আমি কেন বলি ক্যাডার ভিত্তিক, এটা আপনার হলো জামাতের যে সাংগঠনিক প্রক্রিয়া আছে এবং যেভাবে সংগঠন তৈরি করা আছে, এটা আর কমিউনিস্ট পার্টি একই রকম, দুই আইডিওলজি, দুই মেরুর আইডিওলজি, বাট বাট প্রসেসটা একই রকম, এবং দে আর অল ক্যাডার ভিত্তিক। এখন ক্যাডার ভিত্তিক থেকে যদি আপনি জনগণের ভিত্তি নিতে চান, যেটা আমি মনে করি যে এবার সাকসেসফুলি ফর দ্য ফার্স্ট টাইম আমার 53 বছর দেখার মধ্যে জামাত ওয়াজ এবল টু ব্রেক দ্যাট। কিন্তু এই ব্রেকটা জামাতকে করতে হবে আরো বেশি করে, এবং জামাতকে যেটা করতে হবে আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন, ওরা ডিফার করতে পারে, জামাত সমস্ত লোকাল ইলেকশন সবকিছু পার্টিসিপেট করতে হবে, নট অ্যাজ জামাত, অ্যাজ এ জনগণের পার্টি হিসেবে ইয়ে করতে হবে। তাতে হবে কি যে তারা আস্তে আস্তে জনগণের মধ্যে একটা জনগণের পার্টি হিসেবে এস্টাবলিশ হবে। আর জামাতকে চিন্তা করতে হবে যে একটা এলাকাতে সে জামাত করুক আর না করুক, সে তার রোকন হোক আর না হোক, সে যদি একটা যোগ্য প্রার্থী হয় কমিশন। ওয়ালাইকুম আসসালাম, সালাম আপনার সমস্ত সুধী দর্শক মন্ডলীকে অ্যান্ড এই বিজ্ঞ প্যানেলিস্ট মুজিব ভাই অ্যান্ড অত্যন্ত আনন্দিত নিরুনিরা, সবাইকে শুভেচ্ছা, সালাম। ওকে ওকে, আমি মুজিব ভাই আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করব। ভাই, বিএনপি জিতেছে। আমি আর আপনি যত যুক্তি দেই, যত স্ট্যাটিস্টিক্স দাঁড় করাই, আমরা দক্ষিণের বাতাস উত্তরে নিয়ে যেতে পারবো, কিন্তু রেজাল্ট যেটা ওইটা। মির্জা আব্বাসের মতো ক্যান্ডিডেট কয়েক হাজার ভোট, ক্যান্সেল ভোট, বাতিল ভোটকে সে তার পক্ষে নিতে সক্ষম হয়েছে। নির্বাচন কমিশনে পাটোয়ারি গিয়ে বলার পরে তারা বলেছে এখানে আর কিছু করার নাই, সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা দুর্নীতির কথা ডান থেকে বায়ে সারাদিন করতে পারবো, বাট এট দ্য এন্ড ফ্যাক্ট ইজ বিএনপি ইজ দ্য উইনার। এ ব্যাপারে আপনার মন্তব্যটা আমি শুনতে চাচ্ছি, যে বিএনপি জিতেছে। আমার মনে হয় এই ইলেকশনে বাংলাদেশ জিতেছে, এবং এখানে কতগুলো জিনিস পুরোটা ইলেকশনের মধ্যে আমাদেরকে বুঝতে হবে। আমরা জানি আমরা এই নির্বাচনগুলো খুব স্থূলভাবে দেখি। এখানে স্থূলভাবে দেখার পরেও আপনার কিছু কিছু সূক্ষ্মভাবে দেখার প্রয়োজন আছে। জনগণকে বুঝতে হবে পুরো ইলেকশনের যে পার্টিগুলো পার্টিসিপেট করছে তাদেরকেও বুঝতে হবে তারা কি পাইছে ইলেকশন করে, এবং জাতিকে বুঝতে হবে। নাম্বার ওয়ান, আপনার এই ইলেকশনে টোটাল ভোট পার্সেন্টেজ ওয়াইজ প্রায় 61% ভোট কাস্টিং হচ্ছে। am I correct? 61% কথা বলে বা নিরপেক্ষভাবে এখানে বলা হয়েছে 37% ভোটার ছিল, বাকিগুলা করা হয়েছে আওয়ামী লীগের আমলে। একটা কেন্দ্রে নড়াইলে টোটাল ভোটারের সংখ্যা ছিল 27, কিন্তু আমি যদি ধরেও নিই 60 ক্লোজ টু 60% বা 61% কাস্ট হয়েছে ভোট, তার মানে আপনার অলমোস্ট 40% লোক ভোট দেয় নাই। এই যে 40% লোক ভোট দিল না, তারা কেন ভোট দেওয়ার প্রয়োজনীয়তা মনে করলো না? তারা কেন ফিল করলো না যে এই ইলেকশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই ইলেকশনটা জাতির জন্য ইম্পর্টেন্ট? এই একটা জায়গা আমাদেরকে চিন্তা করতে হবে। তার মানে আমি এটাকে এভাবে দেখি যে যারা ইলেকশন করছে, আমরা ধরে নিই দুইটা জোট ছিল এখানে, দুইটা জোটের কোনো জোটই জনগণকে জাগ্রত করতে পারেনি, রিজন দিতে পারেনি, বা একটা ন্যারেটিভ তৈরি করতে পারেনি যে তারা কেন ইলেকশনে ভোট দিবে। এইখানে একটা ফেলিওর হলো রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর, যে 40% লোক ভোট দিতে আসে নাই। আপনার নিশ্চয় মনে আছে, আমার মনে হয় 2001-এ ইলেকশনে অলমোস্ট 82% ভোট কাস্টিং হয়েছিল। তারপর আপনার 70-তে যদি ইলেকশন ধরেন, সেখানেও অলমোস্ট 80-90% ভোট কাস্ট হয়েছিল। তার মানে সেখানে একটা জনগণের মধ্যে একটা আশা উদ্দীপনা তৈরি হয়েছিল যে এই ইলেকশনটা ইম্পর্টেন্ট আমার জন্য, আমার জাতির জন্য। তখন মানুষ এটাতে সম্পৃক্ততা অটোমেটিক হচ্ছে। তো এখানে এত একটা আন্দোলনের পরে, একটা স্বৈর শাসক যাওয়ার পরে এতগুলো লোক ভোটের ময়দানে আসেনি, ভোট দিতে আসেনি, এটা একটা কনসার্নিং বিষয় আমার জন্য, যে কেন এটা হলো না। আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আমার অবজারভেশন হলো দুইটা জোটের কোনো জোটই এমন কিছু ন্যারেটিভ তৈরি করতে পারেনি, এমন কোনো আশার আলো, একটা ভিশন দিতে পারেনি যেটাতে সমস্ত জনগণ সম্পৃক্ত হতে পারে। এখানে একটা ফেলিওর আছে। এখন আসেন, আপনি যেই 60% লোক ভোট দিচ্ছে, তার মধ্যে অবশ্যই বিএনপি জিতছে।
এবং বিএনপি জিতছে। দেখেন এই ইলেকশন বিএনপির আন্ডারে হয়নি, এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে। সুতরাং আপনি এটা কোনোভাবেই বলতে পারবেন না। অনেক অনেক চিলাচিলি করবে, এই করছে ওই করছে, আপনার ওই যে যেমন আপনার 90 ইলেকশনের পরে হাসিনা বলছিল সূক্ষ্ম কারচুপি হচ্ছে, আপনি অনেক কিছু বলতে পারবেন, সূক্ষ্ম হয়েছে বা স্থূল কারচুপি হচ্ছে, অনেক কিছু বলতে পারবেন, কিন্তু অ্যাপারেন্টলি কোনো ভোট কেন্দ্র দখল কেউ করেনি। পার্টিগতভাবে বিএনপি পার্টি ইউজ করে, পার্টি মেশিনারি ইউজ করে আপনার এই ভোট রিগিং করেনি। এখন যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে এই ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব এই সরকারের, এখানে বিএনপির কোনো কিছু করার নেই, যেহেতু বিএনপির আন্ডারে ইঞ্জিনিয়ারিং হয় না। যদি আপনি ইঞ্জিনিয়ারিং কথা বলেন, আর ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের বেশিরভাগ ইলেকশনে কম বেশি হয়, আপনি ইলেকশনে মাঠে নামবেন আর আপনি জানবেন না কিভাবে হ্যান্ডেল করতে ইলেকশন, এটা আপনারও ব্যর্থতা। সুতরাং যেই দুই জোটের মধ্যে যে স্মার্টলি দৌড়াবে সেই জিতবে। এখন দৌড়বার সময় যদি আপনার গায়ের ল্যাং মেরে আপনি পড়ে যান, আপনার উচিত ছিল আপনার ল্যাং যাতে না খান। হ্যাঁ, এটা দায়িত্ব আপনারও আছে। আপনি জোর করে যে একজন অপোনেন্টের গায়ের উপর দিয়ে পড়বেন আর ল্যাং খেয়ে পড়ে যাবেন, তারপর বলবেন যে আমাকে ল্যাং দিয়ে ফেলে দিচ্ছে, আমি হেরে গেছি এই জন্য, এটা বললে হবে না। সুতরাং যদি আপনি এখন কান্নাকাটি করেন, নানা কিছু দেখান, এই ভোটের এটা দেখান, ওই ভোটের এটা দেখান, এখানে আপনারা দুর্বলতা প্রকাশ করেন যে আপনি এটা ফেল করছেন টু প্রোটেক্ট দ্যাট। ঠিক আছে? তা আমি এই জন্য মনে করি না যে এগুলো বলে কোনো পার পাওয়া যাবে। তৃতীয়ত আমি মনে করি যে বিএনপি খুব স্মার্টলি ইলেকশনটা করছে। কেমন? তারা একটা কোয়ালিশন তৈরি করতে পারছে। আমি বলি না যে কোয়ালিশনটা দলীয় বা কোয়ালিশন না, যে তারা কয়টা দলকে তাদের সাথে টানছে সেটা বড় কথা না। তাদের সাথে যেই দলগুলো তারা টানছিল বেশিরভাগ দলই ছিল ওয়ান ম্যান শো। এইটা কিন্তু কোয়ালিশন না, কোয়ালিশন হলো জনগণের মধ্যে কোয়ালিশনটা। কি করছে বিএনপি? দেখেন বিএনপি এমন একটা জায়গায় কোয়ালিশন করছে যে যারা আহ, আগে কখনো বিএনপি ভোটও দিত না, কিন্তু এখন আওয়ামী লীগ নাই বা এই যে প্রগতিশীল ঘরানা যেসব লোক আছে বা অন্যান্য দল যেগুলো এত বছর স্বাধীনতার পর থেকে তারা একটা জায়গাতে ছিল, হ্যাঁ, তাদেরকে কিন্তু নানাভাবে নানা রকম কথা, আপনি অনেক সময় আমরা অনেক কথাকে ক্রিটিসাইজ করছি, অনেক কথাকে বলছি কেন বিএনপি নেতারা এইসব কথাবার্তা বলে, কিন্তু ওইসব কথাবার্তার মধ্যে আমি এখন অ্যানালাইজ করে দেখি যে হয়তো কিছু একটা উদ্দেশ্য ছিল, হয়তো সাটল মেসেজ ওইসব গ্রুপকে দেওয়া হয়েছে যারা ধরেন মোর লিবারাল, যারা মোর প্রোগ্রেসিভ, যাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমরা জামাতকে ভোট দিলে তোমাদের অস্তিত্ব সংকট হবে, আমাদেরকে ভোট দিলে তোমরা টিকে থাকবা। তো যেভাবেই দেখেন না কেন, যেহেতু এটা ভোটের রাজনীতি, এটা আদর্শের রাজনীতি না, এটা হলো ভোটের রাজনীতি। ভোটের রাজনীতিতে এখানে বিএনপি একটা সামাজিকভাবে, রাষ্ট্রভাবে জনগণের মধ্যে একটা কোয়ালিশন তৈরি করতে পারছিল, যে কোয়ালিশনের কারণে বিএনপি ভোট বেশি পেয়েছে। এটা হলো বিএনপির জিতার কারণ। যদিও বিএনপির মধ্যে অনেক দুর্বলতা ছিল, এটা আমরা আপনারা সবাই এটা আলাপ করছে, তাদের মধ্যে ঋণ খেলাপি ছিল, তাদের মধ্যে চাঁদাবাজ ছিল, তাদের মধ্যে অনেক কিছু ছিল, তারপরেও জনগণ ফিল করছে, যারা ভোট দিছে, যে যে কোয়ালিশনটা ভোট দিছে তারা ফিল করছে যে এই মুহূর্তে জামাত না এসে বিএনপি আসাটা তাদের জন্য বেটার। এবং সরকারের ভিতরেও যারা এই আন্দোলন, সরকারের ভিতরে অনেক লোক ছিল যারাও ফিল করছে যে এই মুহূর্তে বিএনপি আসাটা ওদের জন্য ভালো, ওদের চাকরির জন্য ভালো, ওদের প্রমোশনের জন্য ভালো, ওদের ভবিষ্যতের জন্য ভালো। তো এই যে কোয়ালিশনটা বিএনপি করতে পারছে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বলেন, আর্মির মধ্যে, যেভাবে আপনি ধরেন না কেন, কিন্তু এটা একটা কোয়ালিশন। এই কোয়ালিশনটা তারা বিএনপি এস্টাবলিশ করতে পারছে, তাদের প্রত্যেকের ব্যক্তি স্বার্থের কারণে তারা বিএনপিকে ভোট দিচ্ছে। তারপরে যে আপনি ধরেন আমরা এটা নিয়ে কথা বলছি, আমি অনেক কথা বলছি ফ্যামিলি কার্ড নিয়ে, কিন্তু আপনি যদি খুব ভালো করে চিন্তা করেন, হয়তো 1% অফ দ্য পপুলেশন ফিল করছে ভাই আমি তো গরিব মানুষ, আমার সংসার চলে না, আমি যদি বিএনপিকে ভোট দিয়ে একটা ফ্যামিলি কার্ড পাই আমার অসুবিধা কি, আমি জামাতে দিয়ে তো পাবো না। যদি 1%ও যদি হয়, সেই 1% ভোট কিন্তু অনেক, 1% লোক যদি ফিল করে। আরেক পার্সেন্ট যদি আপনি মনে করেন যে বিরিয়ানি আর কোক খেয়ে ভোট দিচ্ছে, দ্যাটস ফাইন। এই যে বিএনপি যে কোয়ালিশনটা তৈরি করতে পারছে এবং এই যে ভোটের রাজনীতি বিএনপি সাকসেসফুলি করছে, এটা সাকসেস আপনাকে তাকে দিতেই হবে, এটা ভোটের রাজনীতি। একটা কথা আছে, লাভ ওয়ার অ্যান্ড ভোট, এখানে কোনো ফেয়ারনেস নাই, আপনি জিতাটাই হলো আসল। এই কাজে আমি বলবো যে বিএনপি প্লেড এ ভেরি স্মার্ট গেম। তারা রাজনীতি জানে, ইলেকশনের রাজনীতি জানে, তারা জানে কি করে জনগণের যে স্পেকট্রামটা আছে সেটাকে কি করে একটা কোয়ালিশন তৈরি করতে হয় এবং তাদেরকে ডক্টর কি করে। মুজিব, আমি আপনি আসতেছি। না, না, আমার এর মধ্যে আমি যে কথাটা হুম, বলি, আপনি যতটা কথা বলছেন হুম, সাথেও আমার কোনো দ্বিমত নাই। হুম, আচ্ছা, এখন সাবজেক্টটা কি, যারা এই মুহূর্তে গভর্ন করছে এবং যাদের আন্ডারে নির্বাচনটা হইছে,
তাদের সফলতা ব্যর্থতার ইম্প্যাক্ট যদি নির্বাচনের উপরে পড়ে, এটাও কি বিএনপির দলীয় কৃতিত্ব? অফকোর্স তারা ওদেরকে মানুষের কনভিন্স করতে পারছে, যদিও তারা ডাইরেক্টলি বিএনপি পার্টির আন্ডারে ইলেকশন হচ্ছে না, তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার আন্ডারে ইলেকশন করতেছে, কিন্তু তারা Okay. মানসিকভাবে, ধরেন আপনার 100টা সেক্রেটারি আছে, 100টা সেক্রেটারির মধ্যে যদি 90টা সেক্রেটারি মনে করে যে বিএনপি আসলে আমার চাকরি সুবিধা হবে, আমার কেউ প্রবলেম করবে না, জামাত আসলে আমার জুলাই দিবে, তো সে তার স্বার্থে করতেই পারে। হ্যাঁ, এখন সাবজেক্টটা যদি এভাবে মুজিব ভাই আর্গিউ করা হয়, এটা তো বিএনপি দায়িত্ব না। আর আমি আপনার সাথে এই সাবজেক্টে আমি দ্বিমত করার কোনো কারণ নাই, কিন্তু বিষয়টা এটা না হয়ে যদি এটা হয়, আওয়ামী নিয়োজিত 100 জন সেক্রেটারির ভিতরে 90 জন সেক্রেটারি যারা আওয়ামী নিয়োজিত, যারা এই মুহূর্তে জনশত্রু হয়ে ভারতে পালায়ে থাকার কথা, তারা এখনো সচিবালয়, তারা চাকরিটা সিকিউর করার জন্য যদি সিদ্ধান্ত নেয় যে দুর্নীতি পরায়ণ বিএনপি যদি আসে, এটাই আমাদের জন্য সেফ। আপনি কি এই কোয়ালিশনের কথা বলছেন? আমি ওভারঅল জনগণ সব জায়গায় কথা বলছি। না না ভাই, আমি ওভারঅল জনগণ ভোটও দিতে পারে না অনেকে, কিন্তু আমি বলছি আমলাদের কথা। মুজিব ভাই, আমি আমলাদের কথা বলছি। আমলারা যেখানে, আমি বলছি না, এখন যদি আমলাদের মধ্যে আমরা একটা শুনেন, আমলাদের মধ্যে আমরা একটা জিনিস শুনতাম এতদিন, যে আমলাদের মধ্যে জামাত ইসলামের অনেক লোক আছে। এখন জামাত ইসলামের যে লোকগুলো আছে, তারা যে এই ধরনের কিছু করেননি, আমরা জানি না। সত্যি কথা, আমার কথা আমরা শুনতে জানি না। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমরা জানি না। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এটা তো আমি বিএনপির কথা বললাম, আমি একইভাবে বলবো জামাত কিন্তু ইলেকশনে হারেনি। আপনারা অনেকে মনে করতে পারেন, জনগণ অনেকে মনে করতে পারে, বা জামাতকে যারা ভোটে তারা মনে করতে পারে জামাত হেরে গেছে। আসলে জামাত হারে নাই, জামাতও জিতছে এই ইলেকশনটাতে। কেন, কিভাবে জিতছে আমি আপনাকে বলি। দেখেন, জামাত একটা পার্টি, এটা কি বলে আপনার, ইডিওলজি বেসড পার্টি। সেই জায়গাটাতে জামাত মুজিব ভাই, মুজিব ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন শোনা যায় কথা? না। আচ্ছা, আমি আবার করতেছি। ওকে, প্লিজ। আমি মুজিব ভাই আসবে, উনি ওখান থেকে কথাটা শুরু করবে। আমি মাসুদ ভাই আপনার সাথে, আপনারে দিয়ে আমি এই বিষয়টাকে কনক্লুড করব, কিন্তু আমি তার আগে একটু নীরার কাছে যাব। নীরা, I cannot hear. আপনি শুনতেছেন না? শুনেনি। মাসুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? না। শুনতে পাচ্ছি না বাট আমার কোনো কথা কথাই। শুনতে পাচ্ছেন? আপনি কি নীরার কথা তুমি জিজ্ঞাসা I করো think তো, আমিও তোমার আবার শোনা কিনা? আবার কোনো কথাই শুনতে পাচ্ছি না। আবার ইন করি না? তাহলে আবার একটু অন অফ করে নেন। আমার কথা শোনা যাচ্ছে এখন? আপনার কথা আমি শুনতে আমার কথা পাচ্ছি। শোনা যাচ্ছে? জি মুজিব ভাই, বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনি জি। শুনছেন আমার কথা? আপনি আমার কথা শুনতেছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। তাহলে আমার মনে হয় তাদের আরেকবার অন অফ করে। আপনারা একটু অফ করেন, অফ করে আসেন। ওকে নীরা, এবার আপনাকে মুজিব ভাই, মাসুদ ভাই আসুক, আমরা ওকে ওকে দাঁড়ান। মুজিব ভাই, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমার কথা? না। হ্যালো, আমার কথা শোনা যায় এখন? জি জি, আমরা শুনতে পাচ্ছি। বাট আপনি কি শুনতেছেন আমাদের কথা? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, এখন পাচ্ছি। ওকে আচ্ছা, ওকে। আহা আহা, মাসুদ ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে মাসুদ ভাই, মুজিব ভাই আসলে পরে উনি আবার ওখান থেকে শুরু করবেন। আমি আপনার কাছ থেকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমি এই মুহূর্তে বিএনপি জিতেছে, এবং মুজিব ভাই যে কথাগুলো বলেছেন, আমি একটা কথার সাথেও ডিসএগ্রি করি না। বিএনপি নির্বাচনে জেতার জন্য, মুজিব ভাই বলছে প্রেমের যুদ্ধে এবং ভোটের যুদ্ধে কোনো আদর্শ বলতে কোনো কিছু থাকার কথা না, যেভাবে কথা আমাদের জিততে হবে। এখন ওই ক্ষেত্রে বিএনপি জিতছে, এটা নিয়ে আমি আর আপনি তর্ক করে কোনো লাভ নাই, কোনো যুক্তি দিয়ে কোনো লাভ নাই। আপনি কি বিষয়টাকে এভাবে দেখেন, নাকি আপনি মনে করেন বিএনপি জিতে নেয়, তাদেরকে জেতানো হয়েছে, আপনি এটা মনে করেন?
না, ইলেকশনটা হয়ে যাওয়ার পরে মোটামুটি ভাবে আমাদের আমি অন্তত মনে করি যে অনেকগুলা ভুল থাকতেই পারে, অনেকগুলি জায়গায় কথা বলার স্কোপও থাকতে পারে, কিন্তু ওভারঅল যেই ট্রেন্ড যেটা, সেটা হলো যে মেজরিটি জনতা ভোট দিয়েছে এবং তার মধ্যে মেজরিটি বিএনপিকে ভোট দিয়েছে। আমি পার্সোনালি এটাকে মেনে নিতে চাই যে তা নাহলে ডেমোক্রেসি কোথায়? হ্যাঁ। আমরা প্রত্যেকটাতে যদি এখন কারচুপি ধরার চেষ্টা করি, ধরা তো যাবেই, কিন্তু ওভারঅল ট্রেন্ডটা ছিল বিএনপিকে মানুষ ভোট দিয়েছে। তার অনেকগুলো কারণ হতে পারে, এটা অ্যানালাইজ করা যেতে পারে, কিন্তু আই এগ্রি দ্যাট বিএনপি হ্যাজ ওয়ান। সমস্যাটা ওখানে না, সমস্যাটা হচ্ছে জেতার পরে হোয়াট দিস পার্টি ইজ গোয়িং টু ডু। আর এই প্রথম মুজিব ভাইয়ের সাথে আমি একটুখানি দ্বিমত পোষণ করছি, এটা বাংলাদেশের জয় হয়নি, আমি মনে করি না। এখনো এটা বলার সময় আমাদের আসে নাই। উই হ্যাভ টু চেক অ্যান্ড সি হোয়াটস গোয়িং টু হ্যাপেন। এই বাংলাদেশের মানুষ আমেরিকার মেজরিটি কি একসময় ট্রাম্পকে ভোট দেয়নি? আমেরিকাকে জয়লাভ করছে, সারা পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে। তো এনিওয়ে, ওই মেজরিটি সবসময় কারেক্ট হয় তা নয়। এনিওয়ে, আমরা এখনো বলছি না যে খারাপ কিছু। দুইটা ওয়ে আছে এখন তারেক রহমান এবং তার দলের জনপ্রিয় দলের এই দেশকে চালানোর। একটা হচ্ছে যে কথা উনি বারবার বলেছেন, দেশ গড়বেন। দেশ গড়ার জন্য যা যা করণীয় সেটা উনি ভালো জানেন, ওনার অ্যাডভাইজাররা আছে, উনি বসে ঠিক করে দেশ গড়ার কাজগুলো করবেন। তার মধ্যে ডেফিনেটলি আন্দোলনের 24-এর আন্দোলনের যেই ইয়েগুলো হলো, যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে যেন হাইলাইট করা হয়। মানুষের মনের আকাঙ্ক্ষা ওইটা। একটা কথা মুজিব ভাই ঠিক বলছে যে 40% লোক ভোট দিতে চায় নাই, আসেই নাই। তার মানে তাদেরকে এই কোন নেগেটিভিটিটা টাচ করে নাই খুব একটা। তাদেরকে যদি টাচ করতে হয় তাহলে ওই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করতে হবে। এটা যদি করে তাহলে তো ভালো দেশ গড়ার ব্যাপারে। এবং এটা চাই না যে তারাও, যেটা যেটা আমাদের সব সময়কার সন্দেহ এবং অনেক প্রমাণও আছে, সেটা করলে পরে আবার খারাপ হবে। সেটা হচ্ছে যদি ভারতীয় তোষণ নীতি চলে এবং ভারতের কথা শুনে এখানকার বিভিন্ন সিদ্ধান্তে হাত দেয়, সেক্ষেত্রে এই জিনিসটা খারাপ হবে। তো ভালো খারাপ দুটাই করতে পারে। এখন জনগণ আশা করবে, আমরা আশা করব যে এটা একটা সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, এবং জনতা তাকে রায় দিয়েছে। তার অনেক আগের, মানে এখন থেকে 7-8 দিন আগের যে ক্ষমতা ছিল, এখন তার থেকে অনেক বেশি। সে তার দলের মধ্যেও এখন তার ক্ষমতা অনেক বেশি। তার দলের যেই খারাপ জিনিসগুলি আছে সেগুলো থেকেও মুক্ত হতে হবে, যেটা জিয়াউর রহমান করছিল, শুদ্ধি অভিযান অনেকটা দলের মধ্যে। তো আন্তর্দলীয় ডেমোক্রেসি যেমন ইম্পর্টেন্ট, অন্তর্দলীয় শুদ্ধি অভিযানও তেমন ইম্পর্টেন্ট। তো এইগুলো যদি করে উনি যান তাহলে ভালো। যেমন ধরেন, যদি কারো নাম বলতে বলেন, তাহলে আইল টেল মির্জা আব্বাস, তার মতন লোক কিভাবে জয়লাভ করেছে ওইটা নিয়ে এখন 1 ঘন্টা কথা বলা যায়। তা না করে তাকে, সে যখন জয়লাভ করছে ঠিক আছে, লেট হিম স্টে, বাট হি শুড বি মার্জিনালাইজড, হি শুড নট বি ইন দি পলিসি মেকিং। না লোকটার না আছে বুদ্ধি আক্কেল, না আছে লেখাপড়ার জোর, মানে শুধুমাত্র গুন্ডামি পান্ডামি ছাড়া ওনার আর কিছু নেই। তো এই ধরনের মানুষকে যদি মার্জিনালাইজ করে বিএনপি এগিয়ে যেতে চায় তাহলে তো জনগণের ভালো হবে বলে আশা করছি। আমাদের আশাও তাই, যে যেন সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিতে পারে। ওকে, ডক্টর মাসুদ, আমি আপনার কাছে ব্যাক করব। নিরনীরা, বিএনপি, ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিবের কথায় এবং আমার কথায়ও বিএনপি ভোটের রাজনীতিতে, মুজিব ভাইয়ের এই কথাটা আমি নেক্সট 1 মাস চালাবো। মুজিব ভাই একটা কথা কইছে, প্রেমের যুদ্ধে আর ভোটের যুদ্ধে এই কোনো ফেয়ার স্কোয়ার এগুলো কোনো কিছু নাই। যত ট্যাকটিক্সে মেয়েদের মন জয় করা যায়, ভোটারদের মন জয় করা যায়, এক্ষেত্রে বিএনপি সফল হয়েছে। আমি মাসুদ ভাইয়ের এই কথাটাকে রীতিমতো আমি মাইলস্টোন হিসাবে দেখব। এখন কথাটা হচ্ছে, এই মেয়ে পটানিতে কি বিএনপি জিতছে, নাকি মেয়েরাই চাইছে তারেক রহমান আমার প্রেমিক হবে? আসলে কাহিনীটা কি? আপনি কি মনে করেন তাদেরকে জেতানো হয়েছে না তারা জিতছে? আমাকে প্রশ্ন করা হয়েছে। জি জি, আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে বোথ সাইড ছিল। কারণ ক্যাম্পেইনে জিতে গেছে, ইলেকশনে জিতে গেছে। ক্যাম্পেইন ভালো ছিল, তারা জিতেছে।
আপনি কি বলবেন জামাত ইসলামের ক্যাম্পেইন খারাপ ছিল? এখন তো কম্পেয়ার করলে সেটাই বলতে হবে। আমি আপনার সাথে একমত, জামাত নিজেরাও জিতেছে, বিএনপি কেও জিতিয়েছে। যদি আমাকে ক্যাম্পেইনের কথা বলেন, যে দুই পক্ষ ক্যাম্পেইন হলে, যদি এখন আমি ঘুরে গিয়ে দলের বাইরে গিয়ে যদি আমি ক্যাম্পেইন নিয়ে আলোচনা করি, দেন আমি বলতে পারি জামাত নিজেও জিতেছে, বিএনপি কেও জিতিয়েছে। এর অর্থ কি? তারেক রহমান এবং জামাতে ইসলামী আগে বলছিল দেশের ক্রান্তি লগ্নে তারা একত্রে কাজ করবে। হিন্টসটা কি ওইখানে যে তারেক রহমান এবং শফিকুর রহমানের সাথে একটা বোঝাপড়া হয়েছে লন্ডনে, কারণ নির্বাচনের আগে তারেক রহমানের বাংলাদেশে আসার আগে শফিকুর রহমান সাহেব এক দৌড়ে লন্ডনে গেছেন তারেক রহমানের সাথে কথা বলার জন্য। তাহলে কি বোঝাপড়াটা ওইখানে? আমি তো সেটাই ধরে নেব এবং কনক্লুশনে এটাই আসবে বলে আমি মনে করি। নীরা, একটা ফানি কোয়েশ্চেন, মেয়েদেরকে পটাইতে গেলে শুধু ছেলেরা পটানোর জন্য এটাই বলে না যে জীবনটা তোমার জন্য দিয়া ফালাবো, তোমার জন্য 24 তলা বিল্ডিং উঠায় দেব, স্বর্ণের হার কিনা দেব, ডায়মন্ডের হার কিনা দেব, কিন্তু কেনার প্রেমে পড়ার পরে দেখা যায় একটা বেলি ফুলের মালা নিয়ে হাজির হয়েছে। এই কথাটা আমি এর জন্য বললাম। বিএনপি বলছে মেয়ে পটাইতে গিয়া তোমারে আমি ফ্যামিলি কার্ড দেব, মেয়ে কইছে আমার তো জমিতে সার দেওয়া লাগবে, তোমার আমি কৃষি দেব, বাচ্চা কাচ্চারা তো স্কুলে নিতে হবে, স্কুল কার্ডও দেব। মানে পটানোর তোরটা কি এতই বেশি ছিল যে জনগণ পটে গেছে সবাই? হ্যাঁ, এখন আপনি বাস্তব লাইফে আপনি সংসারে যতদিনে না আসবেন সংসার করতে, সংসারের টানন পোড়ন শুরু হইলেই তো সম্পর্কের মানে শক্তি, যে জোরটা তখনই প্রকাশ পাবে। ওকে, আপনি কি মনে করেন এই ক্ষেত্রে বিএনপি এই মানে পটানো পর্ব শেষ হয়েছে, এখন সংসারে যে দায়িত্ব বাবা হিসাবে বা স্বামী হিসাবে বা বড় ভাই হিসাবে আপনি মনে করেন কিনা? ডক্টর মাসুদ একটা কথা বলে বসছে, ডক্টর মাসুদের কথাটা কি ছিল আপনি শুনছেন? যেভাবেই জিতছেন আমরাও মাইনা নিলাম আপনারা জিতছেন, কিন্তু ল মেকার হিসাবে মির্জা আব্বাসের মতো লোককে নিয়ে যদি আপনারা আবার সরকারের মন্ত্রী বানাইয়া আইন প্রণয়ন করা শুরু করেন, তাইলে ওই যে যত ডায়লগ দিচ্ছেন ওই ডায়লগ আর ডায়লগ থাকবে না। আপনি কি ডক্টর মাসুদের সাথে একমত? জি, আমি একমত, কারণ এখানেই তার লিডারশিপ প্রমাণ পাবে এবং ভবিষ্যতে ভোটের পার্সেন্টেজ যে বাড়বে বা কমবে সেটাই এখানে প্রকাশ পাবে। ওকে, আমি আপনার কাছে আবার আসব। আমি এবার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো এবং ভিডিও ক্লিপটার উপরে ডক্টর মুজিবের মন্তব্য। ডক্টর মুজিব, আপনি কি অবাক হবেন যে মির্জা আব্বাসকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কথাটা বলেছে এবং ডক্টর মাসুদ তার কনসার্ন জানিয়েছে? আপনি কি অবাক হবেন যে মির্জা আব্বাস মানে মন্ত্রিসভা গঠনের সাথে সাথে তো শক্তিশালী একটা মন্ত্রণালয় মির্জা আব্বাস পাবে? যেহেতু উনি অনেকদিন ধরে বিএনপিতে আছেন, বিগত দিনে উনি ডিফারেন্ট পজিশনে ছিলেন এবং বিএনপির কারেন্টলি উনি স্থায়ী কমিটির সদস্য, উনিও আশা করেন নিশ্চয়ই একটা ভালো একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এবং বিএনপির ভিতরে অনেকেই তার পক্ষে থাকবে, কিছু কিছু থাকবে বিএনপির মধ্যে যারা ওনাকে চাবে না। তো এখন এটা তারেক সাহেবের উপর ডিপেন্ড করে, উনি যদি মনে করেন যে হি ইজ ফিট ফর সামথিং দিবেন, কারণ উনি তো ইলেকশন করে ভোটে জিতে আসছেন। আমি তখন আমার কয়েকটা কথা শেষ করতে পারিনি, আমি একটু কুইকলি শেষ করে দিই। মাসুদ ভাই, মুজিব ভাই আপনার মাথাটা একটু উপরে জাগাবেন, কারণ আপনার মুখ দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা, তা এখন যেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, আরো একটা জিনিস ফ্যাক্টর বিএনপির পক্ষে কাজ করছে, যেটা আমি একটু আগে বলতেছিলাম আপনাকে। তার মধ্যে একটা হলো যে তারেক রহমান যখন এসেছেন ওনাকে একটা বিরাট ভাবে একটা গণসম্পর্ক দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা ইফেক্ট আছে জনগণের মধ্যে, যে তারেক রহমান জনগণের পপুলার একজন লিডার ফিরে আসছে। সেকেন্ড হলো, দেখেন খালেদা জিয়াকে আপনি মানুষের মনের ভিতরে যে খালেদা জিয়া ছিল এই 17-18 বছরে, যদিও মানুষ খালেদা জিয়া তেমন কিছু করতে পারেনি, ইভেন পার্টি কিছু করতে পারেনি, কিন্তু উনি যখন মারা গেছেন লাখ লাখ লোক ওনার কোন রকম ক্যাম্পেইন ছাড়া ওনার জানাজায় শরীক হচ্ছেন। তো এইগুলো হলো একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা সাপোর্ট ফর জেনারেল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমান বিএনপির পক্ষে। তো এইগুলো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বিএনপি হ্যাজ এন অ্যাডভান্টেজ। যে কথাটা আমি বলছিলাম যে জামাত হারে নাই, কেন হারে নাই আমি বলছি, আপনি একটু বুঝতে চেষ্টা করেন।
যে যেসব পার্টি থাকে ক্যাডার ভিত্তিক পার্টি, যেমন কমিউনিস্ট পার্টি, জামাত শিবির এরা ক্যাডার ভিত্তিক পার্টি, এরা কিন্তু জনগণের পার্টি না, মানে সাধারণ জনগণের মধ্যে এদের ইনফ্লুয়েন্স খুব কম থাকে। তারা খুবই ইফেক্টিভ একটা পলিটিক্যাল পার্টি হয়, তারা ইফেক্টিভ অনেক কিছু করতে পারে, একটা আন্দোলন করতে পারে, কিন্তু তারা জনগণের সাথে সম্পৃক্ততা কম। এই জায়গাটা আমি বলবো শফিকুর রহমান এবং এইবার জামাত ইজ ভেরি সাকসেসফুল। তারা এই পার্টিটাকে জনগণের কাছে নিয়ে যেতে পারছে এবং জনগণের আপামর জনগণের ভোট পেয়েছে, তার কারণে ওরা কিন্তু অলমোস্ট 42% ভোট তারা পেয়েছে, উইচ ইজ এ বিগ সিগনিফিকেন্ট। এটিকে আপনি এটিকে ছোট করে দেখার কোনো জায়গা নেই। তবে কয়েকটা জিনিস তাদের এফেক্ট করছে, ক্ষতি করছে। এক নম্বর হলো চরমোনাই পীর সাহেবের যেই গ্রুপটা ছিল, তারা যেহেতু আলটিমেটলি তার সাথে থাকে নাই, আপনি তাদের যদি 1% ভোটও ধরেন, এই 1% ভোটটা কিন্তু অনেকগুলো সিটে আপনার জামাত জোটকে জিতে দিতে পারত। এই জায়গাটা একটা তাদের একটা লস হয়েছে আমি বলবো, 1% হলো লস হয়েছে। দ্বিতীয়ত হলো যে কয়টা পার্টি তাদের সাথে আসছিল, যেমন এনসিপি আসছে, এলডিপি আসছে, তারা আসার পর তাদের মধ্যে ভাঙন শুরু হচ্ছে, তারা ভগ্নভাবে আসছে। সুতরাং তারা যে ইম্প্যাক্টটা তৈরি করার কথা ছিল, আপনার এনসিপি পুরোপুরি এসে অথবা এলডিপি পুরোপুরি, দেখেন এলডিপির প্রধান আসছে, প্রেসিডেন্ট আসছে, এলডিপির জেনারেল সেক্রেটারি চলে গেছে বিএনপিতে। আপনার এনসিপির লিডার আসছে, এনসিপির অনেক মহিলা লিডার চলে গেছে, সরে গেছে এনসিপি থেকে। তো এইগুলো কারণে ওদের যে ইম্প্যাক্টটা, যে সাপোর্টটা নিয়ে আসতে পারতো, এটা পুরোপুরি আনতে পারেনি। তো আপনি যদি এগুলো ইভেন 0.5% ধরেন, 1% ধরেন, এগুলো সবগুলো আপনি মিলালে দেখতেন যে হয়তো জামাত আরো বেশি সংখ্যাগরিষ্ঠ পাইতো। আমি জানি না তারা 151টা সিট পাইতো কিনা, কিন্তু তারা যেই কয়টা পাইছে এখন তার চেয়ে হয়তো বেশি পেতো যদি জামাত ওই জিনিসটাকে এইভাবে ইয়ে করতো। আর জামাত ওই কোয়ালিশনটা তৈরি করার চেষ্টা করে নাই যে কোয়ালিশনটা বিএনপি করছে সমাজের মধ্যে। ওই জায়গাটাতে জামাতের কিছু ফেলিয়ার আছে। তবে ওভারঅল আমি বলবো জামাত যেখানে ছিল, জামাতের রাজনীতি যেখানে ছিল গত 53 বছর, সেটাকে তারা উত্তোলন করতে পারছে এবং তারা এখন জনগণের একটা রাজনীতির মধ্যে নিয়ে আসছে। তো এটা কিন্তু পজিটিভলি আপনাকে দেখতে হবে। এটা দেখতে হবে এই ইলেকশনে, বিশেষ করে ইলেকশনে জামাতেরও জয় হচ্ছে। সুতরাং আমি এখানে কোনোভাবে দেখি না যে জামাত হেরে গেছে। এখানে বিএনপি জিতছে, জামাতও জিতছে এবং জামাত একটা শক্তিশালী, আশা করি একটা শক্তিশালী অপোজিশন পার্টির রোল প্লে করবে এবং বিএনপি জামাতকে সে রেসপেক্ট দিবে এবং দুই দলই মিলে অপোজিশন এবং ইয়ে মিলে কাউন্টার ব্যালেন্স করে তারা দেশটাকে, যদি সত্যিকার অর্থে এই আমাদের রাজনীতিবিদরা যদি দেশটাকে ভালো করতে চায়, তারা সত্যিকার অর্থে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা হলো আমার। ডক্টর মুজিব, নীরা বলছে যে জামাত এবং বিএনপি নির্বাচনে তারা নিজেরা যে প্ল্যান করছে, আলটিমেটলি জামাত যেমন বিএনপি কে জিতাইছে, আবার বিএনপিও জামাতকে বিরোধী দল বানাইছে। এটা তাদের প্রি প্ল্যান। ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান, এটা তাদের প্ল্যান। তারা এই প্ল্যানের উপরে কাজ করে তারা এই পর্যায়ে এসে পড়ছে। আপনি কি নীরার এই মন্তব্যের সাথে কোন প্রকার একমত পোষণ করেন, নাকি আপনি মনে করেন না এটা ঠিক না? না, আমি এটা মনে করি না। কারণ শুনেন, যখন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যান, ওপেন ভোটে যান, আমি এখন পর্যন্ত কোনো জায়গায় শুনি নাই যে একটা সাধারণ লোক, আমার একটা গ্রামের লোককে বিএনপি এবং জামাত এসে বুঝেছে এটাই আমাদের প্ল্যান, তুমি তোমার ফ্যামিলিতে 5 জন আছো, তোমার 3 জন ভোট দিও আওয়ামী লীগকে, সরি বিএনপি কে, আর 2 জন ভোট দিও জামাতকে, কারণ আমাদের প্ল্যান হলো জামাত থাকবে মাইনরিটি আর বিএনপি জিতবে। আমি মনে করি না এটা জনগণের মধ্যে এটা কোনো এফেক্ট আছে। আপনি উপরের দিকে অনেক কিছু করতে পারেন, আপনি অনেকভাবে খেলতে পারেন জিনিসটা, কিন্তু জনগণ যখন ভোট দিয়ে যাচ্ছে, আমি ওই জায়গাটা আমি অ্যানালাইজ করতে চাচ্ছি যে জনগণ আসলে কিভাবে জিনিসটাকে দেখছে এবং এটার ইফেক্টটা কি, আমি ওইভাবে অ্যানালাইজ করছি। এই জন্য আমার ওকে ডক্টর মুজিব, ওকে আমি বুঝেছি। জি জি জি, আপনার একটা কথাকে আমি যদি ব্যাখ্যা করতে যাই, আমার কেন যেন মনে হয় যে প্রকন না, সে আমার মেম্বার না, আমি তাকে সাপোর্ট দিব না, তাহলে কিন্তু তারা ক্যাডারকে আগায় দিচ্ছে, তারা জনগণের লিডারকে আগাচ্ছে না। জামাতকে ওই মাইন্ডসেটে বেরিয়ে আসতে হবে যে একটা এলাকায় একটা জনগণ জামাত না করতে পারে, কিন্তু জামাতের প্রতি তার সমবেদনা থাকতে পারে এবং একটা ভালো লোক হতে পারে। জামাত তাকে ক্যান্ডিডেট হিসেবে দেখতে হবে। জামাত যদি মনে করে না, সে জীবনে জামাতি করে নাই, সে কোনোদিন রোকন ছিল না, সে কোনোদিন ছাত্র শিবির করে নাই, সে আমার পার্টির লোক না, তাকে আমি দেবো না, তাহলে কিন্তু সে ক্যাডার ভিত্তিক রাজনীতি আটকায় গেল, সে জনগণের রাজনীতি আসতে পারবে। জামাত একটু ভাঙছে মুজিব ভাই, জামাত এই ব্যারিয়ারটা একটু ভাঙছে। জামাতের হিন্দু, আমি আপনার কাছে আসতেছি মাসুদ ভাই। মুজিব ভাই, আর আমাকে আরেকটা কথা বলেন, জামাত
আপনি যেটা ক্যাডার বলছেন এই কথাটাকে যদি আমি একটু ব্যাখ্যা করতে যাই ডিফারেন্ট ওয়েতে করা যায়, বাট আমি সময় নষ্ট করব না। রুমিন ফারহানাও বলছে এবং দেশের অন্যান্য বুদ্ধিজীবীরাও কথায় কথায় বলছে এটা একটা রেজিমেন্টেড পার্টি, একেবারে রেজিমেন্টাল ডিসিপ্লিন বিভিন্ন কিছু ধরলে আলটিমেটলি ওইখানে গিয়েই দাঁড়ায় যে তারা ক্যাডার ভিত্তিক, তাদের ভিতরে ক্যাডার ভিত্তিক একটা প্রচলন আছে। Right. একটা কথা, আপনি কি আমার সাথে একমত বাংলাদেশের এখনো বিভিন্ন জায়গায় অজপাড়াগায় বিভিন্ন জায়গায় জামাত এত সাংগঠনিক ভাবে গোছানো কিন্তু অনেক জায়গায় তাদের সাংগঠনিক কোনো তৎপরতা এখন পর্যন্ত নিতে পারে নাই, এটা কি সত্য? এটা তো সত্য, এটাই সত্য। তবে ওকে, যেটা আগে ছিল তার চেয়ে তারা অনেক কাভার করছে এবং ওদেরকে আরো কাভার করতে হবে যদি তারা জনগণের পার্টি হতে চায়, ক্যাডার ভিত্তিক বাইরে হয়ে যে জনগণের পার্টি যায়, এটা এটা কিন্তু তারা এবার অনেক কিছু অ্যাচিভ করছে। আমি যিনি বলতেছি, আমি আগে বললাম আপনাকে যে বিএনপি জিতছে, আবার জামাতও জিতছে এই ইলেকশনে, জামাত Okay. লস করেন। ওকে মুজিব ভাই, আপনার কাছে আমি ব্যাক করবো ডক্টর মাসুদ। জামাত, আপনি বলছেন জামাত তাদের এই পলিসি ক্যাডার ভিত্তিক রাজনীতি থেকে একটু বের হইছে, আপনি মুজিব ভাইয়ের কথার সাথে আমি দ্বিমত করছি না। বাংলাদেশের অজপাড়াগায় বিভিন্ন জেলা উপজেলা গ্রাম বা ইউনিয়নে এখন পর্যন্ত জামাতের সাংগঠনিক তৎপরতা শুরুই হয় নাই, এমন ইউনিয়নের সংখ্যা এমন উপজেলার সংখ্যা একটা দুইটা না, অনেক। এবং আপনি বলছেন তারা এক্সপ্যান্ড করেছে, কিছুটা বেরিয়ে এসছে। আপনার মতামতটাকে যদি একটু আপনি বলেন। এটার আগে একটা বলে রাখি যে আমার কথাই শেষ নয়, তবে বিএনপির এবারকার, জামাতেটা আসছি, বিএনপির এবারকার বিজয়টা মাল্টি ফ্যাক্টোরিয়াল ছিল এবং আপনারা সেগুলো আলোচনাও করছেন। একটা ফ্যাক্টর ছিল না, নাম্বার ওয়ান, একটা ফ্যাক্টর ছিল যে একটা হিউজ সিম্প্যাথি ফর বেগম জিয়া অ্যান্ড জেনারেল জিয়া। জেনারেল জিয়ার দল আর বেগম জিয়ার হঠাৎ অন্তর্ধান, দ্যাট ওয়াজ এ হিউজ, মানুষের মনে একটা বিরাট বড় সিম্প্যাথি নিয়ে আসছিল এবং দ্যাট হ্যাজ বিন প্রপারলি ইউটিলাইজড। এটা একটা ছিল। আরো যে ফ্যাক্টর গুলো ছিল সেগুলো হচ্ছে দে ওয়ার একা একা করে নাই, লোকজনকে নিয়ে আসছে। আর আমি আপনাদেরকে বাড়ির থেকে, দেশের থেকে ঘুরে এসে বলেছিলাম আপনার এই শোতেই যে দেশে দেখে আসলাম বা মনে হলো the entire administration is ready to hand it over to বিএনপি। মনে আছে আপনার? জি আমার মনে আছে, আপনি আমি বলছেন। আপনার শোতে বলেছিলাম। জি। তো আমার দেশে তাই মনে হচ্ছিল। তার জন্য আরো ফ্যাক্টর থাকতে পারে, যেমন ধরেন আওয়ামী লীগের ধামাধারি যে সমস্ত আমলারা ছিল, দে ওয়ার অল ইন ফেভার অফ বিএনপি। কারণ তা না হলে পরে তাদের কি হতে পারে এটা তারা শিওর ছিল না। বিএনপি আসলে তাদেরকে ক্ষমা করা হবে, মির্জা ফখরুল বারবার বলা হয়েছে, সমস্ত আমি সব অন্যায় টন্যায়কে ভুলে যাওয়া হবে আর কি। তো এই ইঙ্গিতে লট অফ পিপল যারা বিপদের মধ্যে থাকতে পারতো তারা সাহায্য করেছে। সো মেনি থিংস, মেনি ফ্যাক্টর কাজ করেছে, প্লাস বিএনপির ওভারঅল জনগণ বিএনপির দিকে গিয়েছে, দ্যাট ইজ অলসো ফ্যাক্ট। ওকে মাসুদ ভাই, তাহলে আপনি একটা কথা কি আমি বলতে চাই, নীরা বলছে এই নির্বাচনে দেশ জিতে নাই, বিএনপি জিতছে। আমি কথাটাকে যদি এভাবে বলি, সেক্রেটারিয়েটের সচিবালয়ে মেইন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তাদের ভিতরে 90% হচ্ছে আওয়ামী নিয়োজিত, ভারত নিয়োজিত। তারা তাদের পরিবারবর্গ সহ তারা চিন্তা করেছে যে জামাত যদি নির্বাচনে জিতে তাদেরকে সব ওই ডিজিএফ এর 5 জন ডিজির মতো ভারতে পালাতে হবে। এখন এরা সবাই আদা জল খেয়ে নেমেছিল বিএনপি কে জেতানোর জন্য। আপনাকে আসলে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম, সে আসল প্রশ্নটা হচ্ছে বিএনপি কি এই যত সিম্পেথির কথা বলেন, ভালো ফেয়ার ক্যাম্পেইনের কথা বলেন, আনফেয়ার ক্যাম্পেইনের কথা বলেন, সব দিকে যদি আমি কনক্লুড করি, বিএনপি আসলে নির্বাচনে জিতেছে নাকি জেতানো হয়েছে? এগেন জনগণ তাকে ভোট দিয়েছে, এর থেকে সরে যাওয়া যাবে না। জনগণ হ্যাজ ভোটেড ফর বিএনপি। আর আমলাদের ব্যাপারে আরেকটা কথা আমি আরো একজনে বলেছিলাম, এখনো বলি, আমলারা মেইনলি ডিপেন্ড করতো অন ইন্ডিয়া, মোস্ট অফ দি আমলা। আজকে টুডে একজন যে আছে, যে উপদেষ্টা, নাম বললেই আপনারা জানবেন, একজন উপদেষ্টা তো সবাই চিনে, উপদেষ্টা আমাকে বলেছিল আমার বাসায় বসে যে আমাদের এক সেক্রেটারি সাহেব চাকরি চলে গিয়েছিল, ওএসডি হয়ে গিয়েছিল, তাকে বললাম যে গিয়ে জয় বা এদের সাথে যোগাযোগ করেন। সে কিছুদিন পরে দেখলাম রিইনস্টেট হয়ে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম কি আপনি জয়ের সাথে যোগাযোগ করতে পারছিলেন? বললো দরকার হয় নাই, ভারতীয় এমবাসি ওয়াজ এনাফ।
সো দ্যাট ইজ একজন, আজকে উনি এখনো উপদেষ্টা, উনি বলেছেন এই কথাটা আমাকে। তো আপনারা বুঝতে পারেন যে বেশিরভাগ ক্ষেত্রে এরা ভারতের সমর্থন পুষ্ট লোকজন, তো এরা বিএনপিকে সাহায্য করাটাই ছিল স্বাভাবিক। দ্যাট ইজ নট আনলাইকলি। আমরা জামাতের যে প্রশ্নটা আপনি করছেন সেখানে আসে, জামাত যে তার কট্টর ক্যাডার ভিত্তিক যে ব্যাপারটা ছিল তার থেকে লুজ করেছে। কতগুলো শোনেন। এক, আগে রোকন হইতে গেলে জামাতের যে কোনো বড় লিডার শুনে বলতে পারেন এটা, কারণ আমি জামাতের ওনাদের যারা এখন বেঁচে আছেন তাদের থেকে বড় লিডারের সাথে বসে শুনছি এগুলা। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে যে আগে ওনাদের রোকন হইতে পারতো না ফুল টাইমার ছাড়া, সে কোনো কাজ করতে পারবে না, সে শুধুই রোকন। ওই লেভেলে চলে গেলে আর সমস্ত কাজ, পার্থিব অন্যান্য কাজ বাদ, শুধু পার্টি করতে হবে। পরে এটা, যার জন্য পাকিস্তান আমলে কোনো ডাক্তার রোকন ছিল না, কোনো ইঞ্জিনিয়ার রোকন ছিল না, কোনো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার রোকন ছিল না। এখন সবাই হচ্ছে, কারণ দে রিল্যাক্সড, দলকে বৃদ্ধি করার জন্য দে হ্যাভ রিল্যাক্সড। আরো রিল্যাক্স করেছে দেখেন, হিন্দু একজন জামাতের থেকে দাঁড়িয়েছে। আপনাকে মুসলমানই হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে আপনার দলীয় শৃঙ্খলার ব্যাপার। কিন্তু যখন আপনি জনতার সামনে যাবেন তখন দলীয় শৃঙ্খলার চাইতেও বড় হচ্ছে জনতার আকাঙ্ক্ষা কি। একজন হিন্দু ভদ্রলোক যদি ওই মানুষের প্রিয়ভাজন হন, তাকেও জামাত এগিয়ে দিতে পারে। দ্যাট ওয়াজ এ প্রুফ দিস টাইম, তাকে জামাত এগিয়ে দিয়েছিল। মানে আপনি বিশ্বাস করতে পারেন, কট্টর যাকে পরিচিত করা হচ্ছে কট্টর ইসলামীপন্থী, কট্টর ইসলামীপন্থী না জামাত ইজ এ মডারেট। এবং এমনকি আমেরিকাতেও দিস ইজ নাও এস্টাবলিশড, এই মুহূর্তে এস্টাবলিশড যে জামাত ইজ এ একটা মডারেট পার্টি। এটা কোনো না আর কি, কট্টর কিছু না, যেটা যে কার্ডটা হাসিনা খেলতো সবসময়। তবে হ্যাঁ, ইউ আর রাইট, মুজিব ভাই ইজ অলসো রাইট দ্যাট জামাতকে আরো বেরিয়ে আসতে হবে, যে যে এবং সে বেরোচ্ছে অলরেডি, আরো বেরোতে হবে। এই প্র্যাকটিসটা করতে হবে যে শুধুমাত্র তার নিজস্ব লোকজন যে সামনে যাবে তা ঠিক নয়। একবার দুইজন মন্ত্রী ছিল জামাতের বিএনপির আমলে, এই 2 মন্ত্রীর নামে কোনো রকম কোনো অন্যায় নেই, কোনো রকম, হ্যাঁ, কোনো রকম কোনো লুটপাটের কোনো ছিল না। বাট একটা সমস্যা ছিল, ওনারা যে সহযোগিতাগুলো গ্রামে ট্রামে দিতেন, গ্রামে একটা বিরাট বড় অনুদান আসলো, এই ভাগগুলো শুধুমাত্র জামাতের লোকেরা পেত। এর থেকে বেরিয়ে আসতে হবে জামাতকে। জামাত হ্যাজ টু কাম আউট অফ দ্যাট। অন্যায় করে না, কিন্তু ওই ন্যায়গুলো থেকে। মাসুদ ভাই, আমি আপনার কাছে আমি আপনাদের 3 জনকে একটা ছবি দেখাবো, এটার উপরে আমি একটা প্রশ্ন করব। মুজিব ভাই এবং মাসুদ ভাই, আপনারা দেখি এটার উপরে যদি একটু কথা বলতে পারেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনারা 2 জনই আমারে পাশ দিয়া, এই রিলায়েন্স গ্রুপের পিকে হালদার, ইন্ডিয়ান ইনভেস্টিগেটর, ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফ ইন্ডিয়া, ওখানে বলেছে যে তারা জিজ্ঞাসা করেছে যে ওকে, হাসিনা তো চলে গেছে, তাইলে এস আলমের বরাত দিয়ে পিকে হালদার বলছে, এস আলম নেক্সট 50 বছর বাংলাদেশে কারা রাজনীতি করবে, এই হিসাবে তাদেরকে যাদের কেনার এস আলম কিনে ফেলছে। কারা, এই কাদেরকে কিনছে এইটা বলতে গিয়া সে বলছে ডিজিএফআই আমাদের পক্ষে, দুর্নীতি দমন সংস্থা আমাদের পক্ষে, আইন ও বিচার মন্ত্রণালয় আমাদের পক্ষে, এবং দুর্নীতি দমন সংস্থার প্রধান আমাদের পক্ষে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, এই নির্বাচনে বিএনপি জিতেছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, আপনারা 3 জনে আমারে বুঝাইলেন জনপ্রিয়তা। এখন এই পিকে হালদারের এই ইনভেস্টিগেশনটা বাংলাদেশে হয় না, ভারতে হয়েছে, এবং এই ইনভেস্টিগেশনের একটা রিপোর্ট মাসুদ ভাই আপনার কাছেও আছে, এর রিপোর্টটা ডক্টর মুজিবের কাছেও আছে, এই রিপোর্টটা নীরের কাছেও আছে। এই জানার পরে আপনারা 3 জন কিভাবে আমাকে মিসগাইড করার চেষ্টা করলেন যে তারা জনপ্রিয় হইয়া তারা ভোটে জিতছে? ডক্টর মাসুদ। না, তাদের জনপ্রিয় আপনি ওই যে বললাম না যে বড় বড় কোনো মেজর কোনো ঘটনা ঘটে নাই। আপনি যে বললেন না কিছু কিছু জায়গাতে অন্যায় হয়েছে, আমি একমত, তার সাথে তো আমার দ্বিমত নাই। কিন্তু মোটা দাগে in a broader sense, entire trajectory was supporting যে বেগম জিয়ার দলটাকে সমর্থন করছে। এখন এটা তারেক রহমানকে করলো না বেগম জিয়াকে করলো, সেটা অনেক বিতর্ক হতে পারে, কিন্তু বিএনপি আলটিমেটলি ওইভাবে জয়লাভ করছে। মাসুদ,
ডিপ স্টেট বলতে যেটা হয় ইনস্টিটিউশন, ডিপ স্টেট বলতে শুদ্ধিক অর্থে যেটা বোঝায়, এই পুরা ডিপ স্টেট কে কেনা হয়েছে এবং ডিপ স্টেট বিএনপি কে জিতাইছে। দ্যাট আই প্রমাণ ইন্ডিকেটেড। এটা তো আমি ইন্ডিকেট করেছিলাম আপনাদের কাছে। আমি তো বলছিলাম যে দেশে গিয়ে যা দেখলাম তাতে মনে হলো যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন ইজ রেডি টু হ্যান্ড ইট ওভার টু বিএনপি। ইলেকশনের অনেক আগে বলছিলাম আমি, মনে ওকে, আছে? তাইলে ভাই ওকে, আপনি এই কথাটা বলছেন, কিন্তু তাইলে এখন আমরা কেন বলতেছি যে বিএনপি সিম্পেথির জন্য জিতছে, ভালো ক্যাম্পেইন করছে এই জন্য জিতছে? আপনি কি মনে করেন যে এই ডিপ স্টেট যদি বিএনপি কে সাপোর্ট করতো তাদের কোন টেকনিক্স কাজে লাগতো? এটা আপনি মনে করেন কিনা, এবং এই কথাটা কি আপনি অস্বীকার করেন ইনস্টিটিউশন পুরোপুরি বিএনপির ব্যাপারে কাজ করছে? এটা কি আপনি অস্বীকার করেন কিনা? না, ডিপ স্টেট কমপ্লিটলি কাজ করলে বিরাট একটা অ্যাডভান্টেজ আসে, দ্যাটস ট্রু, কিন্তু এন্টায়ার জনগণকে ঘোরাতে পারতো না ডিপ স্টেট। ওকে, আমি বলতে চাচ্ছি এই যে চারটা ইনস্টিটিউশন বিএনপির ফেভারে কাজ করছে, এটা এই কথাটাকে পিকে হালদার যেটা বলছে, সিবিআই যে রিপোর্টটা দিছে, এটা কি আপনি মনে করছেন ইররিলেভেন্ট বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে? ইররিলেভেন্ট? এটা মারাত্মক ভয়ের ব্যাপার, কারণ আগামী 50 বছর যারা রাজনীতি করবে তাদেরকে অলরেডি বিক্রি হয়ে গেছে তারা। আমরা বিক্রয় হয়ে গেছে এমন লোকজনের পিছনে আছি এখনো। উই হ্যাভ টু ফিগার ইট আউট যে কারা কারা তারা, এন্ড দ্যাটস নট ভেরি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট নয়। এরা আপনি দেখবেন শাহ আলম যে কোনো গভর্নমেন্টে টিকে যাচ্ছে কেন? আগে থেকে পয়সা দিয়ে রাখে। মাসুদ ভাই, আমি এই প্রশ্নটা আপনার কাছে আসবো, কিন্তু এটার লগে আরেকটা ছবি দেখাই এবং তারপরে আমি মুজিব ভাইয়ের কাছে যাব। কিন্তু মাসুদ ভাই, কোনো অবস্থাতে আমি অ্যাভয়েড করতে পারছি না যে এই তারেক ইব্রাহিম এবং লাবু 300 মিলিয়ন, আই এম সরি, কে কি বলে, $3 মিলিয়ন ওই বাড়িটা কেনার জন্য তারেক রহমানকে দিয়ে আসছে। এখন এটার ব্যাপারে সিবিআই ইনভেস্টিগেশন করছে, ভারতের আরো ইন্টেলিজেন্স এজেন্সি গুলো এটার উপরে ইনভেস্টিগেশন করছে, করার পরে তারা রিপোর্ট দিছে যে এখানে যত তথ্য পিকে হালদার দিছে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট তারা রিইনভেস্টিগেট করে তারা পাইছে যে পিকে হালদার যত তথ্য ভারত সরকারকে দিছে তথ্য ভেরিফাইড এবং সত্য, ওইটার সার্টিফিকেট এইটা। এখন আমরা তাইলে একটা জিনিসে উপনীত হই, ভারতের সুপ্রিম কোর্ট এবং সিবিআই ইনভেস্টিগেট করে বলেছে পিকে হালদারের প্রত্যেকটা তথ্য ছিল। লন্ডনের বাড়ি ক্রয়, 21 নিউটন রোডের সিঙ্গাপুরের অ্যাপার্টমেন্ট, এগুলো সবকিছু সত্য। এবং এটা সত্য যে তারা বাংলাদেশের 4টা ইনস্টিটিউশনকে ক্রয় করছে, তার ভিতরে ডিজিএফআই, আইন ও বিচার মন্ত্রণালয়, পুলিশের আইজি এবং দুর্নীতি দমন সংস্থা। আমি সার্বিকভাবে যদি বিবেচনা করি, এই 4টা ডিপ স্টেটের শক্তিশালী এজেন্সি বিএনপি কে নির্বাচনে জিতাইছে। আমি জেতা নিয়ে প্রশ্ন করি নাই, জেতানো হয়েছে, তারা জিতেছে। এবং এই নির্বাচনে এখন জিয়ার সিম্পেথির জন্য 5%, 10%, 15% ভোট পাইছে বা 20% পাইছে, আমি ডিসএগ্রি করি না, করছে, কিন্তু 212টা আসন পাওয়ার মতো বাংলাদেশের জনগণ না। এই কথাটা বলতে এখন আমাদের আপত্তি কোথায়? যে একটা দুর্নীতিগ্রস্ত নেতা তারেক রহমান এবং তার দলকে এভাবেই জেতানো হয়েছে এই 4টা সংস্থা। ডক্টর মাসুদ রহমান, এই যেগুলো দেখালেন এগুলো যদি সব সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর চিন্তার কথা। এইগুলা হওয়া উচিত না। এটা তারেক রহমানই একবার যখন খালেদা জিয়া পাওয়ারে ছিলেন দেখিয়েছিলেন, উনি এভাবেই কাগজগুলো বার করেছিলেন, বার করে বলেছিলেন যে এই বাড়ি ভার্জিনিয়াতে কার? জয়ের বাড়ি। তো আমরা এগুলো জবাব চাই। তারেক রহমান যখন জবাব চেয়েছিলেন হি ওয়াজ রাইট। এখন যে জনগণ তার কাছে জবাব চাচ্ছে দে আর অলসো রাইট। এটা তারেক রহমানেরই দায় টু কাম ফরওয়ার্ড অ্যান্ড এক্সপ্লেইন যে কেন কিভাবে কি হয়েছে। তা না হলে আমাদের জন্য, আপনি যে বললেন যে 50 বছর, পিকে হালদার বলেছে আগামী 50 ইয়ার্স আমাদের হাতে কেনা, আমরা বিকৃত লোকজন। সেক্ষেত্রে আমাদেরকে দুইভাবে বিকৃত। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের 18 কোটি জনগণ এখন পণ্য, 50 বছরের জন্য এই পণ্যকে বিক্রি করা হয়ে গেছে।
অলমোস্ট তাই। যদি এই কথাগুলো ঠিক হয়, আমাদেরকে বেরিয়ে আসতে হবে এর থেকে, তারেক রহমানকেও বেরিয়ে আসতে হবে এর থেকে। মাসুদ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সিবিআই এবং তাদের ইনভেস্টিগেশনের পরে যে রিপোর্টটা দিচ্ছে সার্টিফাই করছে, আপনি আর আমি কি বলতে চাচ্ছি যে তারা একটা মিথ্যাকে এভাবে সার্টিফাই করছে? এটা বলার কোনো সুযোগ নেই। এটা এই ব্যাখ্যা আমি যে বললাম না, এটা তারেক রহমান সাহেবকেই এই ব্যাখ্যা দিতে হবে। উনি ব্যাখ্যা চেয়েছিলেন না জয়ের কাছে, আপনাদের ভুলে যাননি মনে হয়। না, ভুলি নাই। হ্যাঁ, উনি চেয়েছিলেন, কাগজ দেখিয়ে বলেছিলেন, এভাবে হাত দিয়ে কাগজ দেখিয়ে বলেছিলেন, এন্ড হি ওয়াজ রাইট যে জয়ের এইগুলো আসে কোথা থেকে। উনি যে জানতে চেয়েছিলেন, আজকের মানুষ ওনার ব্যাপারেই প্রশ্ন করছে। ইট ইজ হিজ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু কাম ফরওয়ার্ড অ্যান্ড এক্সপ্লেইন। আপনি তো এত এত সার্টিফাইড একটা কথার এগেনস্টে ইউ মাস্ট কাম অ্যান্ড এক্সপ্লেইন, আদারওয়াইজ পিপল এটাকেই বিশ্বাস করবে। ওকে ডক্টর মুজিব, আপনার কাছে ততক্ষণ আমি আর মাসুদ ভাই আমি যেগুলো দেখাইছি, যে আলাপ আলোচনাটা করছি ভাই, এটার উপরে আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি। আপনি কি মনে করেন কিনা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যেটাকে সার্টিফাই করেছে এবং এখানে র বাংলাদেশের 4টা এজেন্সির কথা এস আলম যেভাবে নিয়ন্ত্রণ করে, এখনো করছে, নেক্সট 50 বছর করবে, এ ব্যাপারে আপনি যদি কোনো মন্তব্য করেন, আনলেস আপনি যদি বলেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এবং সিবিআই যা করছে এগুলো সব ভুয়া? না, আমি এটা বলবো না। আমি প্রথমে কয়েকটা জিনিস আপনাকে মনে করে দিই। আপনার এই প্রোগ্রামে মোর দেন মান্থ আগে আমি বলেছিলাম যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হতে পারে, মনে আছে আপনার এখানে? এবং এখানে আমাদের বড় ভাই একজন ছিলেন, উনি বলছেন না, হবে না। তো এখন ধরেন ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো দলই করতে পারে, জামাতও করতে পারতো ইঞ্জিনিয়ারিং, যাদের সুযোগ থাকতো, বিএনপি করতে পারতো। এবং আমি বলেছিলাম, দুই পক্ষকেই বলছিলাম যে ইঞ্জিনিয়ারিংটা ওয়াচ করেন আপনারা। এখন কেউ ওয়াচ করতে পারে না, কিছু করার নাই, ইলেকশন হয়ে গেছে। কথা হলো যে আমরা কি আসলে গণতন্ত্রে বিশ্বাস শিখি? গণতন্ত্র মানে ভোট, ডাইরেক্ট ভোট দিচ্ছে জনগণ। এখন দেখেন, মোদি ওয়েল নোন গুজরাটের কসাই, খুন করছে সে, এবং সে ফ্রড করে তার ডিগ্রি নিচ্ছে, এগুলোর ব্যাপারে অনেক কোশ্চেন আছে। কিন্তু ভারতের জনগণ তাকে ইলেকশন করে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এখন আপনি যতই কান্নাকাটি করেন না কেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি গণতন্ত্রের জনগণ যদি একটা খুনিকে ভোট দেয়, আপনি কিছু করেন, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা। আমি অলরেডি অ্যাকসেপ্ট করছি মুজিব ভাই, ইউ আর রাইট। তো এখন কথা হলো যে বিএনপি, তারেক রহমান সবাই ইলেকশনে আসছে। ইলেকশনের এতে কি আপনার জনগণের কাছে সংবাদপত্রে যারা আছে, যারা ইনভেস্টিগেট করে, এগুলো করে, তাদের উচিত ছিল এগুলো প্রকাশ করা, তুলে ধরা। বিরোধী দল যেটাই, যার বিরোধী দলের ক্যান্ডিডেট, তাদের উচিত ছিল এগুলো নিয়ে কথা বলা এবং জনগণকে সচেতন করা এবং জনগণকে তারপর ডিসিশন নিতে দেওয়া। এখন আপনি এগুলো করেন নাই, আপনি এগুলো ওইভাবে চর্চা করেন নাই। এখন রেজাল্ট হওয়ার পরে আপনি এগুলো নিয়ে বলে তো কান্নাকাটি করে কোনো লাভ নাই। জনগণ ভোট দিচ্ছে, জনগণ রাইট দেখ আর রং দেখ। আপনি একটু আগে বলছেন মেজরিটি অনেক সব রং করতেই পারে, কিন্তু মেজরিটি যে রেজাল্টটা, এই রংটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে গণতন্ত্রের কারণে। আজকে যদি জামাত জিততো, অনেক লোক বলতো যে জামাত এই ইঞ্জিনিয়ারিং করছে, জামাত এটা করছে, জামাত এটা করছে। কিন্তু যেহেতু জামাত জিতলে আপনাকে যারা জামাতের বিরুদ্ধে, তাদেরকে জামাতের রেজাল্টকে অ্যাকসেপ্ট করতে হতো, কারণ এটাই গণতন্ত্র। এইটাই হলো বিউটিনেস অফ ডেমোক্রেসি। এখন আপনি ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়ে গেছে একটা পার্টি, এটা আপনি পছন্দ করেন না করেন, আপনি যদি নিজে গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটাকে রেসপেক্ট করতে হবে। মুজিব ভাই আমি বলছি, লাউড এন্ড ক্লিয়ার, আমি আপনাকে লাউড এন্ড ক্লিয়ার আমার কথাটা শেষ করতে দেন। আপনি এটা কোনোভাবে বলতে পারবেন না যে এটা দলীয় একটা ইলেকশন হচ্ছে, দলীয় গভর্নমেন্ট আন্ডার ইলেকশন হচ্ছে। আপনারা একটা সরকার বসাইছেন আন্দোলন করে, সেই সরকারের প্রধান হলো ইউনূস সাহেব, তার আন্ডার ইলেকশনটা হয়েছে। হ্যাঁ, এখন তার আন্ডার ইলেকশন, এর চেয়ে বেশি আপনি কি চান? তার আন্ডার ইলেকশন করে যদি একটা দল অ্যাডভান্টেজ নিতে পারে, আপনি নিতে পারলেন না কেন? ওকে মুজিব ভাই, না ঠিক আছে, কিন্তু মুজিব ভাই আপনি একজন সচেতন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সৎ ব্যক্তি এবং বাংলাদেশের ওয়েল নোন একজন রাজনীতিবিদ এবং চিকিৎসক। আপনার কাছে ব্যক্তি হিসাবে, একজন নাগরিক হিসাবে, আপনি দেখছেন যে একজন দুর্নীতি পরায়ণ মানুষকে ভোট দিয়ে এভাবে নির্বাচিত করা হয়েছে তার দলকে, যিনি আপাদমস্তক দুর্নীতির বেনিফিশিয়ারি। জাস্ট আপনার ফিলিংসটা জানতে চাচ্ছি, আমি নির্বাচন নিয়ে প্রশ্ন করছি না।
আমার 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 এই ব্যাপারে অনেক ফিলিং আছে, অনেক ক্যান্ডিডেট ব্যাপারে আমার কোশ্চেন আছে। আমি আপনার এখানে কোশ্চেন করেছি, সে আমার দলের হোক আর আমি ভিন্ন দলের হোক, ডাজন্ট ম্যাটার টু মি। আমি সবসময় বলেছি আপনার এখানে যে ফার্স্ট ক্রাইটেরিয়া হতে হবে প্যাট্রিয়টিজম, এবং 100% প্যাট্রিয়টিজম হতে হবে। এখন আপনার আপনার অনেকের ব্যাপারে আমার কোশ্চেন ছিল, অনেকের ব্যাপারে ছিল। আমি অনেকের ব্যাপারে ফিল করছি তারা 100% প্যাট্রিয়ট না, অনেকের ব্যাপারে আমি ফিল করছি তারা অনেস্ট না, কিন্তু জনগণ চুজ দেয়, কারণ তার এগেইনস্টে যে দাঁড়াইছে সে প্রুফ করতে পারে নাই যে হি ইজ এ বেটার ক্যান্ডিডেট দ্যান দ্য আদার। একমত। ওকে ওকে, মুজিব ভাই আসছি আপনার কাছে, নিরুনিরা আপনার কাছে। আপনি এতক্ষণ আমরা তারেক রহমান সাহেবের এবং তার পরিবারের কিছু দুর্নীতি না, একেবারে পুকুর চুরি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের ইনভেস্টিগেশন, সবকিছুতে এমন ভাবে রিপোর্টটা আমি উপস্থাপন করেছি, এটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো কিছু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেও নাই, ব্যক্তিগত হিসাবেও নাই। আমরা যদি মেনেও নেই যে বিএনপি কে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, ফেয়ার অ্যান্ড স্কোয়ার করেছে এবং বিএনপি জিতেছে, তারপরেও বিএনপির কর্মী হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার কাছে কি ফিলিংস যে এই দলটার প্রধান এই দুর্নীতির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, যে এস আলম বাংলাদেশের পুরো ব্যাংকের 8-9টা ব্যাংকের জালিয়াতির মাধ্যমে নকশা করে দিছে, এবং আপনার দল বিএনপি বর্তমানে ওইটার বেনিফিশিয়ারি, এটার উপরে কি আপনি কোনো মন্তব্য করবেন? জেকব ভাই, না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ আপনি যে রিপোর্টটা দেখাইছেন সেটা হচ্ছে ভারতের, আর ভারত সার্টিফাই, ভারত অনেক কিছু সার্টিফাই করে, ভারত আমাদের দেশের জন্য কোনো কিছুই ভালো করে না। যে আপনি বলতে কোনো কিছুই ভালো না, তার কোনো সাবজেক্ট নিয়ে কোনো মতামতে আমি এখন যাব না। ইলেকশন ছিল, গণতান্ত্রিক ওয়েতে ইলেকশন হয়ে গেছে, ইলেকশনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে বিএনপি জিতেছে, বিএনপি এখন সরকার গঠন করবে। সরকার গঠন করার পর জনগণের চাহিদা যদি পূরণ করতে না পারে, জনগণ যেটা চাবে সেটা করতে হবে। এখন কতটা সাকসেস হবে, কতটা ব্যর্থ হবে, সেটা পরবর্তীতে দেখা যাবে। আর যদি শুধু ভোট দেওয়াটাই আমাদের গণতন্ত্রের অধিকার বলবো, সেটা না, কিন্তু মিডিয়া, যে প্রিন্টিং মিডিয়া বলেন, ডিজিটাল মিডিয়া যেটাই বলেন, যে যার যে দায়িত্ব, সে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। ওকে নীরা, আমি আপনার কথাটা বুঝেছি যে ভারতের কোনো কিছুই ঠিক না, ভারত আমাদের জন্য ভালো না। ভারত এ ধরনের ভুয়া সার্টিফাই হাসিনারেও করছে, এই ভুয়া সার্টিফাই তারেক রহমানকেও করবে। আমি আপনার এই কথার যুক্তিকে আমি খণ্ডন করব না, হয়তো বা আপনি ঠিক, কিন্তু সিঙ্গাপুর থেকে যেটা করছে, যে আপনাদের বেগম খালেদা জিয়ার ভাইরে এস আলম 21 নিউটন রোডে একটা অ্যাপার্টমেন্ট সামনাসামনি কিনা দিছে, এবং সিঙ্গাপুরের গভর্নমেন্ট বলছে যে ওখান থেকে $3 মিলিয়ন নিয়ে তারেক ইব্রাহিম এবং এস আলমের ভাই লাবুর উপরে মামলা করা হয়েছে। এটা তো ইন্ডিয়ান রিপোর্ট না, এটা তো সিঙ্গাপুরের রিপোর্ট। নীরা, এটার উপরে আমরা কি বলবো এখন? যেরকম ভাই, এখন আপনি যদি দলের কথা বলেন, একজন আর দুইজন দিয়ে তো আর দল চালানো হচ্ছে না। না রে ভাই, আমরা কথা বলতেছি আপনার দলের, নীরা, আমরা দলের কর্মীদের নিয়ে আমি তো দলের প্রধানদের নিয়ে কথা বলতেছি। সে দলের প্রধানের বিষয়টাই আসি না, যে সেখানে একজন আর দুজন না, তো সবাই সবার ওয়েতে। না রে ভাই, বিএনপি বলেন ভাই, নীরা উইথ ডি অল রেসপেক্ট, আপনাদের সম্মানের সাথে বলছি, এই তর্ক কইরা কোন জায়গায় আপনারা পার পাবেন না যে বিএনপি হচ্ছে জিয়া পরিবারের একটা 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 ব্যবসা প্রতিষ্ঠান, যেমন আওয়ামী লীগ হচ্ছে মুজিব পরিবারের একটা ব্যবসা প্রতিষ্ঠান। তো এই যুক্তি দিয়ে আমাকে কাটাইয়েন না, যেটা রাজনৈতিক সংগঠন, এটা সিদ্ধান্ত সবাই নেয়, এটা বললেন না। আমি জানি সিদ্ধান্ত যেটা বলবে, আমরা আশা করব সেটা আমাদের এখন দেশ প্রধান যে হবেন, সে জনগণের কাছে প্রকাশ করবেন। আপনার কি মনে হয় থাকলে সে এগুলো করবে, আশা করি। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার মতো আশা করি, কিন্তু আপনি মনে করেন কি না, যেই 4টা ইনস্টিটিউশন বিএনপি কে জিতাইছে, 4টা ইনস্টিটিউশন হলো ডিজিএফআই, আইন ও বিচার মন্ত্রণালয়, পুলিশ এবং দুর্নীতি দমন সংস্থা, এই 4টা ইনস্টিটিউশনকে এস আলম ক্রয় করছে। এই মুহূর্তে এস আলমের কেনা গোলাম হচ্ছে এই 4টা সংস্থা। এখন এই 4টা সংস্থায়
বিএনপির যত এমপি নির্বাচিত হয়েছে 212, এই 212-র মধ্যে 49 জনই হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং এদের ফাইলগুলো এখানে আছে। আপনি কি মনে করেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই 49 জনের বিচার করার ক্ষমতা, যোগ্যতা, মানসিকতা তারেক রহমানের থাকবে? সেটা সময় বিচার করবে, সেটা সিচুয়েশন কি দাঁড়ায় সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে যে কথাগুলো আপনি এখন তুলছেন বা যেটা বলছেন সেটা এই যে গত দেড় বছর যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন বা যে বিষয়গুলো আসছে, এই যে 4টা ইনস্টিটিউশনের কথা আপনি বলছেন, কিন্তু এটা কিন্তু আমাদের 5ই আগস্টের পর আমাদের কিন্তু মূল চাহিদা বা চাওয়া পাওয়ার যেটা ছিল তা কিন্তু এই 4 ইনস্টিটিউশনের মধ্যে চলে আসে। যে এখানে যে সংস্কারের বিষয় যেটা বলা হয়েছিল, সেই সংস্কারটা কতটুকু হয়েছে, কতটুকু সে করতে পারছে, বা কি অবস্থায় যে এসে যে লাস্ট যে কথা যেটা ছিল যে সংস্কার কোথায় কি হয়েছে, কতটা সে করতে পারছে, কতটা পারেনি, কতটা কোন অবস্থায় ছিল, এটা তো কোনো কিছুই জনগণের কাছে ওপেন করেনি। আমরা 54 বছরে যে জিনিস দেখেছি যে না, অনেক কিছুই জনগণের কাছে আমাদের ওপেন না। নট অনলি 54 বছর, আপনি যদি 2017-র যদি সেই ট্রিটি সাইনের কথা বলেন যে ওখানে কি হয়েছে, সে বিষয়টা পর্যন্ত জনগণের কাছে ক্লিয়ার না। তার মধ্য দিয়ে আসছে ইলেকশনকে সামনে রেখে অনেক কিছুই আসছে, অনেক কথাই হয়েছে, তো সেখানে তো কোনো কাজই কমপ্লিট কোনো কিছু আমরা দেখি নাই। চমৎকার বলেছেন নীরা, চমৎকার বলেছেন, এর চেয়ে আর ভালো হয় না। কিন্তু আমি একটা প্রশ্ন আবারও করব, কারণ আমি তো এই বিষয়টাকে ইগনোর করতে পারি না। ডক্টর ইউনূসের ব্যর্থতা হলো এই 4টা ইনস্টিটিউশনকে উনি রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। কথা, উনি পারে নাই রিফর্মের জন্য, ওনাকে কেউ কোঅপারেটও করে না এবং উনি করেও নাই এবং উনি ফেল করছে। কিন্তু তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হবেন এবং তারেক রহমান এদেরকে রিফর্ম করার পুরা সুযোগ জুলাই সনদেও আছে। এখন সমস্যাটা হচ্ছে যেই অপরাধের কথা এই 4টা ইনস্টিটিউশনকে বলা হয়েছে, এই ক্রাইমস বেনিফিশিয়ারি তারেক রহমান নিজে। এখন আপনি যেটা বলছেন আপনার যুক্তিটা এভাবেই মেনে নিলাম, যেটা সময় বলবে। ডক্টর মাসুদ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, যেই ক্রাইমস এর বেনিফিশিয়ারি তারেক রহমান নিজে, উনি ওই ক্রাইমস এর বিচার করতে পারবেন কিনা? একজন খুনি খুনের বিচার করে কিনা? ডক্টর মাসুদ। শহীদ জেনারেল জিয়ার ছেলে, বেগম জিয়ার ছেলে তারেক রহমান, এখন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত তারেক রহমান। তিনটা পাওয়ার তার পিছনে, তিনটা শক্তিশালী সমর্থন তার পিছনে। এখন তার এই, আমি মনে করি আর কি, এটা আমার অত্যন্ত হাম্বল অ্যাডভাইস হবে দ্যাট সবকিছু থেকে উঠে যদি ওনার এগেনস্টে কিছু থাকে উনি বলবেন দ্যাট আইদার এটা ঠিক নয় or I am sorry for that, বাট আমি এদেরকে রাজত্ব করতে দিব না। এই যে 4টা সংস্থা বিক্রি হয়ে গেছে, আই উইল রিফর্ম দেম অ্যান্ড হি ক্যান রিফর্ম। জনগণ তার পিছনে আছে। এই শক্তিটাকে মানুষ কখনো শক্তি হিসেবে দেখে নাই। মুশকিল হলো এখানে পলিটিশিয়ানদের একটা সমস্যাই, তারা জনতার শক্তিতে আসে কিন্তু জনতার শক্তি নিয়ে যে অনেক কিছু করবে জনতার পক্ষে, এটা করে না। এটা ওনার এখন করা উচিত। দ্যাট উইল বি মাই ভেরি হাম্বল সাজেশন, দ্যাট জনতার পক্ষে গিয়ে বলেন যে হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড। এখন থেকে জনতার পক্ষে ছাড়া বিপক্ষে কোনো কাজ হবে না, এবং এই